আসসালামু আলাইকুম আমার আদরের ছোট্ট ভাই বোনেরা, সবাইকে সবাইকে ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং বায়োলজি কোর্সে স্বাগতম জানাচ্ছি। যারা সালাম দিচ্ছ সবাইকে আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ? এফবিতে আমি কি লাইভ একদম সবাই শুনতে পাচ্ছ কিনা? অনেকদিন পরে সেই এফআরবির পরে। হ্যাঁ, ভেরি গুড, খুব সুন্দর সাউন্ড, অল ক্লিয়ার, সবাই দেখতে পাচ্ছি, ভেরি গুড, ইনশাল্লাহ ভেরি গুড। তো আমরা আজকে আমার যাত্রাটা শুরু করলাম ভার্সিটি বায়োলজিতে। এই যাত্রাটা আমাদের একসাথে দুজন মিলে আমরা একসাথে, তুমি এবং আমি একসাথে শুরু করলাম। এই পাশে আমি আর ওই পাশে তুমি। আজকে থেকে আমাদের যাত্রাটা শুরু হচ্ছে। এই যাত্রার সমাপ্তি হবে তুমি যখন একটা ভালো ভার্সিটিতে বায়োলজিতে ভালো করে সব প্রশ্ন, মোটামুটি সব প্রশ্ন কমন পেয়ে ভালো পরীক্ষা দিবা এবং চান্স পাবা। তোমরা যখন আমাকে প্রত্যেকে জানাবা যে ভাই আমি চান্স পেয়েছি, আপনাদের এখান থেকে এইটা থেকে পুরোপুরি কমন আসছে, সেদিন আমি নিজেকে সার্থক বলে মনে করব। তো ছোট্ট ভাই বোনেরা, তোমরা জাস্ট, তোমাদের একটাই কাজ হবে, আমি তোমাদের কাছ থেকে খুব বেশি কিছু আশা করি না, তোমাদের খুব সিম্পল কাজ হবে। আমি তো যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার ইনশাল্লাহ গুছিয়ে দিব। আজকে আমি রক্ত সঞ্চালন চ্যাপ্টারের 1 নম্বর ক্লাস নেব, মন দিয়ে শোনো। আজকে আমি রক্ত সঞ্চালন চ্যাপ্টারের 1 নম্বর ক্লাস নেব, পরশুদিন রক্ত সঞ্চালন চ্যাপ্টারের 2 নম্বর ক্লাস নেব, এবং এই সপ্তাহের মধ্যে তোমরা রক্ত সঞ্চালন চ্যাপ্টারের উপর একটা রিটেন স্পেশাল ক্লাস পেয়ে যাবা। রিটেন স্পেশাল, যাতে তুমি যে সকল ভার্সিটিতে রিটেন আছে সেইটার জন্য। তো সেটা কখন করলে রিটেন স্পেশাল ক্লাসটা রেকর্ডেড আকারে পেয়ে যাবা, সেটা কখন পেলে ভালো হয়? সেটা তখন পেলে ভালো হয় যখন তুমি পুরো চ্যাপ্টারটার উপরে একবার পড়ে ফেলেছো। দেন আমি তোমাকে শুধু রিটেনের প্রশ্নগুলো যদি খেয়াল করাই দেই, এটার উত্তরগুলো যদি খেয়াল করাই দেই, সেইগুলা তোমার কিন্তু বেশি কাজে লাগবে। আমরা যদি শুরুতে রিটেন স্পেশাল ক্লাসটা দিয়ে দিই, তাহলে কিন্তু একই পড়া আমাকে 2 বার করে বলতে লাগবে। কথাটা কি ক্লিয়ার? সবাইকে বুঝতে পেরেছো? আমি খুবই ভালো আছি, তোমাদের সাথে দেখা করতে পেরে আমার আসলেই ভালো লাগছে। অনেকদিন পরে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তাহলে একটা চ্যাপ্টার আমরা পুরোপুরি কভার করে ফেলেছি। আজকে আরো একটা বড় চ্যাপ্টার কভার করব। তুমি ধরে রাখো, তুমি যখন ভার্সিটি ভর্তি পরীক্ষায় যাবা, এইখান থেকে একটা না একটা প্রশ্ন তুমি পেতে যাচ্ছ। তো আমি তোমাকে একটা বিষয়ে একটু গ্যারান্টি দেই, আজকে আমার এই ক্লাস দুটো করলে তুমি ফুল কমন পেয়ে যাবে। মানে এই চ্যাপ্টারে তোমাকে কেউ আটকাতে পারবে না। অন্ততপক্ষে রক্ত চ্যাপ্টার যেহেতু আমি প্রথমে নিচ্ছি, একদম ফুল কমনের গ্যারান্টি আমি তোমাকে দিলাম। কিন্তু একটাই শর্ত, তুমি ক্লাসটা করবা। আর আরেকটা, ওই যে আমি গিফটের কথা বলছিলাম, যারা ক্লাসটা পুরোপুরি করবা, আমি একটা গিফটের কথা বলেছি, যারা ক্লাসটা করবা ভার্সিটি বায়োলজির, তো এই ক্লাসটা করার পর আজকে ক্লাসে যদি তুমি কোনো নোট করো, বা আমি তো তোমাদেরকে বইটাও দেখাই দিব, বইয়ের কোন জিনিসটা পড়বা। কারণ তোমাদের মধ্যে তোমরা সবাই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিবা। সত্যি কথা, তোমরা প্রত্যেকেই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিবা। যদিও তোমাদের টার্গেট হলো ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং, কিন্তু আমি নিশ্চিত তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিবা। রক্ত চ্যাপ্টারটা আমি যেভাবে পড়াবো, এইটা দিয়ে তুমি মেডিকেলও ফুল কমন পাবা, আমি তোমাকে এইটাই বলে দিলাম। তো তো যারা নোট করবা, প্লাস যারা বই দাগায় নিবা, বই মার্কিং করে নিবা, তো এই নোট বা বই মার্কিং যেটাই তুমি দুইটারই ছবি তুলে তুমি যদি জাস্ট এটা আমাদের গ্রুপে পোস্ট করে দাও যে আমরা যাত্রা শুরু করলাম, অ্যাডমিশন এইটা লিখো। তুমি আমার নাম লিখে, এইটা একটা কন্টেস্ট, এর মধ্য থেকে আমি কথা দিলাম আমি 10 জনকে আমি জার্সি পাঠাবো। তো ভাইয়া, তোমার কিন্তু এক্সট্রা কোনো সময় নষ্ট করতে হবে না, কোনো এক্সট্রা সময় নষ্ট করতে হবে না, সর্বোচ্চ 30 সেকেন্ড লাগবে। খালি তুমি যেটা নোট করলা সেটা ছবি তুলে পোস্ট করতে যতটুকু সময় লাগে, সাথে একটা ছোট্ট রিভিউ দিয়ে দিও। ওইটা সাথে তুমি একটা ছোট্ট তুমি একটা রিভিউ অ্যাড করে দিবে, রিভিউ যে তোমার আসলেই কেমন লেগেছে। অনেস্ট রিভিউ দিও, ভালো না লাগলে বলিও যে ভালো লাগে নাই, আর ভালো লাগলে বলিও যে ভালো লেগেছে। আমি তোমাকে কথা দিলাম যে 10 জনকে আমরা র্যান্ডম বেসিসে সিলেক্ট করে, যাদেরটা হয়তো ভালো হবে তাদেরকে আমরা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করব, আমি গিফট পাঠিয়ে দিব। এইটা আমার পক্ষ থেকে গিফট। এখন এক্সট্রা অ্যাডমিশনের সময় তোমার আমি 1 মিনিট সময় নষ্ট করলাম না,
1 মিনিটের কম সময় তুমি এটা পোস্ট করে যারা যারা অংশ নিতে চাও তারা অংশ নিতে পারো। কিন্তু এটা জাস্ট তোমাদেরকে একটু লাইভ ক্লাসে আগ্রহী করে তোলা, যাতে ক্লাসটা করো, ক্লাসের কন্টেন্টগুলোই পোস্ট করো। অন্য কোনো ক্লাসের কন্টেন্ট পোস্ট করলে কিন্তু সেটা আমি মেনে নিব না। তাহলে কথা না বাড়িয়ে চলো বিসমিল্লাহ বলে পড়ালেখা শুরু করে দিই। তাহলে এটা কোথায় পোস্ট করবা ভাইয়া? কোথায় পোস্ট করব? তো ভার্সিটির কোর্সটার জন্য তুমি এই পোস্টটা, আমরা এই পোস্টটা কোন জায়গায় করব? তো অলরেডি মেডিকেলের একটা কন্টেস্ট চলছে। তো মেডিকেলটা যেহেতু ডিএমসি ড্রিমার্স গ্রুপে চলছে, এইটা আমরা আমাদের সেন্ট্রাল গ্রুপে করি, এইচডি গ্রুপে তুমি এটা করবা। দ্যাটস ইট। তো এটা করলে আমি তোমাকে নিজে 10 জনকে পাঠিয়ে দিব। ওকে, ঠিক আছে। ওকে, তোমাদেরকে সাউন্ড শোনা যাচ্ছে না ভাইয়া? সাউন্ড নাই, বই দাগালিকে নোট করা লাগবে। আমি তো এই যে পুরোপুরি সাউন্ড শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, অফলাইনে কোর্সিং নাকি চেঞ্জ পাওয়া যায় না? এফবিতে একটু সাউন্ড কম, সবাই চলে আসো, ওই ব্যাপে চলে আসো সবাই। আমি পোস্ট করে দিচ্ছি। ওকে, তো আমি পোস্ট করে দিলাম। যদি এফবিতে সাউন্ড কম বলে মনে হয়, সবাই তোমরা ওয়েব অ্যাপে চলে আসো। এটার সমাধান কি আমার আসলে জানা নাই, এটার কি সমাধান। এফবিতে কিছু কিছু জায়গায় ওকে, অনলাইনে পড়ে চান্স পাওয়া যায় না। যারা ভিডিও সাউন্ডের সমস্যা বোধ করছো, ওয়েব অ্যাপে এক্সিট করে আবার ইন্টার করো, জাস্ট বের হয়ে ক্লাসটা লিভ নিয়ে আবার ক্লাসে জয়েন করে সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমরা আজকে পড়া শুরু করব। চলো আমরা একটু কিভাবে পড়বো সেটা দেখে নিই। আমি তোমাদেরকে এই বইটা দিয়ে দিব, একদম দাগানো বই। কোন কোন লাইন পড়তে হবে আমি তোমাকে সেটা দিয়ে দিব। আজকে আমরা শুরুতেই এইখানে এই চ্যাপ্টারে তোমাদেরকে একটু বলে রাখি, অনেকদিন পরে তোমাদের সাথে ক্লাস, তো আমি তোমাদেরকে বলে রাখি এই চ্যাপ্টারে 2টা অংশ। একটা হলো রক্ত প্লাস লসিকা, আরেকটা অংশ হলো হৃৎপিণ্ড, আরেকটা অংশ হলো হৃদ রোগ। তো আজকের প্রথম ক্লাসে আমরা প্রথম ক্লাসটা যেহেতু শুরুর ক্লাস, প্রথম দিন আমরা অনেক বেশি জোর দিব না, যেহেতু 2টো ক্লাস আমরা পাবো। আমরা প্রথম ক্লাসে হৃৎপিণ্ড এবং এই রিলেটেড টপিকগুলো পড়বো, আর দ্বিতীয় ক্লাসে রক্তলসিকা এবং হৃদরোগ টপিকটা পড়বো। পুরাটা ইনশাল্লাহ আমরা একদম কভার করে ফেলবো। ঠিক আছে নাহিদ? ইনশাল্লাহ ওই ব্যাপে যারা আছো ওকে, তাহলে চলো বিসমিল্লাহ বলে আমরা আমাদের আলোচনা শুরু করি। একদম মূল বইটাই পড়াই দিব আমি, মূল বইয়ের সবটুকু তোমাকে পড়াই দিব, যাতে তুমি ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাকে স্লাইড রিভিশন দিতে না হয়, তুমি যাতে মূল বই পড়ে পরীক্ষার হলে যেতে পারো, আমি সেটাই তোমাকে করব। স্লাইড রিভিশন দিলে দেখা যায় যে, কারণ মেইন, আচ্ছা মেইন পরীক্ষা কি স্লাইড থেকে হবে? তুমি যখন ভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে যাবো, এটা কি স্লাইড থেকে হবে? আর কয়জনের স্লাইড পড়বা? এর চেয়ে মূল বইটা যদি ভালো করে পড়া হয়ে যায় সেটাই ভালো না? তো আমি তোমাদেরকে সেটাই ইনশিওর করব। চলো তাহলে আমরা আজকে কি দিয়ে পড়া শুরু করব? সবাই বিসমিল্লাহ বলে কমেন্ট করো। আল্লাহ পাক আমাদের উপরে রহমত বর্ষণ করুক। এবং আমি এবং ফাহাদ ভাই 2জন মিলে তোমাদের এই কোর্সে আমরা তোমাকে এইটুকু দায়িত্ব নিচ্ছি, তুমি যতগুলো বায়োলজি পরীক্ষা অংশ নিবা 80 থেকে 90% হুবহু আমরা ক্লাস হুবহু কমন পাবো ইনশাল্লাহ, হুবহু কমন পাবো। আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, প্রত্যেকটা পরীক্ষা দিয়ে আসবা, আমরা তোমাকে সলভ দিয়ে দিব। একদম তোমরা আমাদের শেষ পর্যন্ত, কৃষি পরীক্ষা পর্যন্ত তোমরা আমাকে অ্যাটলিস্ট পাবা। আমি লেগে আছি, হয়তোবা ক্লাস শেষ হয়ে যাবে কিন্তু কোনো না কোনো ফর্মে তোমরা আমাদেরকে পাবা, আমাকে অ্যাটলিস্ট পাবা। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে বিসমিল্লাহ বলে চলো আমরা শুরু করি। তাহলে আমরা পড়া শুরু করব কোনটা দিয়ে? আমরা পড়া শুরু করব হৃৎপিণ্ড দিয়ে। যে কোনোটাই পরীক্ষা এমসিকিউ আসতে পারে, এবং বাস্তবতা কি জানো, মানে তুমি ইউ জাস্ট নেভার নো। তো প্র্যাকটিস শিট থেকে আমরা প্র্যাকটিসও করব, অতীতে কোন কোন প্রশ্ন আসছে সেগুলো আমরা প্র্যাকটিসও করব। প্যারা খাওয়ার একদম কারণ নাই। চ্যাপ্টারটা শেষ করার পর আমি তোমাকে খেয়াল করাই দিব যে তুমি কমন পেলা কিনা, তুমি পুরোপুরি কমন পাইলা কিনা। আমরা কিন্তু প্র্যাকটিসও করব, সো প্যারা খাওয়ার কোনো দরকার নাই। তাহলে রেডি? 1, 2 এবং 3। তাহলে চলো আমরা আমাদের আলোচনা শুরু করি। কোন জায়গা থেকে শুরু করব? আমরা আলোচনা শুরু করি এই জায়গা থেকে। চলো আচ্ছা, এটা যেহেতু আমাদের বারবার লাগবে, আমরা রক্তবাহিকা টপিকটা থেকে আজকের পড়ালেখা শুরু করি, কারণ এই পড়াটা আমাদের বারবার লাগবে। রেডি? বিসমিল্লাহ। তো দেখো, মানুষের শরীরে 3 রকম রক্তবাহিকা থাকে। কয় রকমের? 3 রকমের রক্তবাহিকা থাকে। তুমি তাকায় দেখো কোন 3 রকম। এই যে লাল, এটার নাম ধমনী। এই যে নীল, এটার নাম শিরা। আর মাঝখানের এই যে জালের মতো, এইটাকে বলে কৈশিক জালিকা। তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে, ধমনীর প্রাচীরে কয়টা স্তর? তুমি বলবা 3টা স্তর। তোমাকে প্রশ্ন করবে শিরার প্রাচীরে কয়টা স্তর? তুমি বলবা 3টা স্তর। তোমাকে জিজ্ঞাসা করবে যে এদের স্তরগুলোর নাম কি কি? পরীক্ষায় কিন্তু যে কোনোটাই আসতে পারে। দেখো, স্তরগুলাকে এক নামে ডাকা হয় টিউনিকা। টিউনিকা শব্দের অর্থ আবরণ।
টিউনিকা ইন্টিমা, টিউনিকা মিডিয়া, টিউনিকা এক্সটার্না। নাম শুনেই বুঝতে পারছো যে এক্সটার্না মানে বাইরে, ইন্টিমা মানে ভিতরে, মিডিয়া মানে মাঝখানে। তাহলে দেখো ধমনী এবং শিরার কয়টা করে স্তর? ধমনী এবং শিরার 3টা করে স্তর। কথাটা কি ক্লিয়ার? একদম ক্লিয়ার। ওকে, এখানে দেখো কৈশিক জালিকার মধ্যে কিন্তু এরকম কোনো কথা বলা নাই। কৈশিক জালিকার স্তর কয়টা? কৈশিক জালিকার স্তর মাত্র একটা। এই স্তরটা কোন স্তরটা? শুধু টিউনিকা ইন্টিমা। যদিও ইন্টিমা কথাটা বলা নাই, কৈশিক জালিকার ওই স্তরটাকে বলা হয় এক স্তর বিশিষ্ট, সেইটাকে বলে এন্ডোথেলিয়াম। কৈশিক জালিকা কয় স্তর বিশিষ্ট? এক স্তর বিশিষ্ট এন্ডোথেলিয়াম। তাহলে এই তো অনেকগুলো কথা দেখতে পাইলা। এই ছবি থেকে আরেকটা প্রশ্ন তোমাকে পরীক্ষায় করবে, ধমনী এবং শিরা। তোমরা একটু দেখো তো কপাটিকা কথাটা কার মধ্যে লেখা আছে? ধমনীর মধ্যে নাকি শিরার মধ্যে? তাকায় দেখো তো কপাটিকা কথাটা কার মধ্যে লেখা, ধমনী না শিরা? দ্রুত কমেন্ট করো। কপাটিকা কথাটা কার মধ্যে লেখা? শিরা। তাহলে কপাটিকা থাকে কার? কপাটিকা থাকে হলো, এখানে তাকায় দেখো, কপাটিকা থাকে হলো শিরার। তোমরা যদি মনে করো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োলজি প্রশ্ন সহজ হয়, তোমরা একদম বোকার স্বর্গে বাস করছো। আমি তোমাদেরকে ফ্র্যাঙ্কলি বলি, একদম ফ্র্যাঙ্কলি বলি, কি ফ্র্যাঙ্কলি বলবো সেইটা আগে শোনো। আমি আমি আমার রেজাল্টগুলো তোমাকে একটু বলি, তাহলে তোমরা বুঝতে পারবা। আমি ঢাকা মেডিকেল কলেজে হয়েছি 5th, ডিএমসিতে আমি 5th হয়েছি। বায়োলজি আমি ভালোই পড়ছিলাম, কিন্তু বিশ্বাস করো জাহাঙ্গীরনগরে যেটা ডি ইউনিট, যেটা হলো জাহাঙ্গীরনগরের বায়োলজি ইউনিট, ওইটাতে আমাদের সময় কত মার্কের পরীক্ষা ছিল জানো? ওইটাতে আমাদের সময় 60 মার্কের পরীক্ষা ছিল, 60 মার্কের বায়োলজি এবং কেমিস্ট্রি, বা 100 মার্কের পরীক্ষা ছিল। বায়োলজি ছিল 60 মার্কের। আমার মনে হয় আমি 57টা কারেক্ট দাগাইছিলাম, 57টা। তারপরও আমি শিওর যে 57টা আমার হয়েছে। তারপরও জাহাঙ্গীরনগর ডিতে আমার পজিশন আসছে 85তম। জাহাঙ্গীরনগর ডিতে তুমি যদি মনে করো যে নর্মাল বায়োলজি পড়ে তুমি পার করে যাবা, এবং আমার দেওয়া সেরা বায়োলজি প্রশ্ন পরীক্ষা হলো জাহাঙ্গীরনগর ডি ইউনিট, সেরা বায়োলজি প্রশ্ন করে। আমরা ক্লাসে যা বলবো তুমি হুবহু তাই জাহাঙ্গীরনগর ডি ইউনিটে হুবহু কমন পাবা। এবং আমি তোমাকে গ্যারান্টি সহকারে বললাম, বায়োলজি প্রশ্নের দিক দিয়ে সবচেয়ে দারুণ প্রশ্ন করে জাহাঙ্গীরনগর ডি ইউনিট। তারপরে বায়োলজি প্রশ্ন ভালো কঠিন হয় ঢাকা ইউনিভার্সিটিতে, তারপরে মেডিকেলে। দারুণ বলতে সবচেয়ে কঠিন কোথায় হয়? বাস্তবতা হলো মেডিকেলের তুলনায়ও জাহাঙ্গীরনগর ডি ইউনিটের প্রশ্ন কঠিন। এখন অনেকে হাসতে পারে যে ভাই ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিট কি, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন কি আসলে মেডিকেলের চেয়ে কঠিন? যদি কঠিন হয় তাহলে সেটা মেডিকেলের চেয়েও কঠিন হবে। আর যদি সহজ হয় গতবারের মতো, তাহলে একদম সহজ হবে। আমাদেরকে কিন্তু প্রিপারেশন রাখতে হবে খারাপটার জন্য। আমি কি কথাটা বুঝতে পেরেছি? তোমরা কি আমার কথাটা বুঝতে পেরেছো? তোমরা, কারণ মেডিকেলের প্রশ্নগুলো একদমই প্রিপারেশন তোমাকে জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য নিতে হবে, ঠিক আছে? এমনকি মেডিকেলের প্রিপারেশন নিয়ে বাকিগুলো কাভার হবে, কিন্তু তুমি যদি শুধু মনে করো যে ভার্সিটি বায়োলজি খুবই ইজি, তাহলে তুমি ভুল পথে, সত্য কথা, বোকার স্বর্গে বাস করছো, ঠিক আছে? তো দিস ইজ দ্য ট্রুথ। আমার মনে পড়ে আমার সময় মেডিকেল ভর্তি পরীক্ষার 30টা বায়োলজি প্রশ্নে মনে হয় আমি 25টা বা 26টা পারছি মেডিকেলে। কিন্তু ঢাকা ভার্সিটির যে 30টা বায়োলজি প্রশ্ন ছিল, আমার সময় আমার মনে হয় আমি 23টা বা 24টা পারছি। তার মানে আমি 5টা বা 6টা পারিনি, বা 30 মার্কের মধ্যে 23 বা 24 পাইছি। এটাই বাস্তবতা। যতটা তোমরা সহজ বলে চিন্তা করছো, ব্যাপারটা মোটেই এতটা সহজ না। তাহলে একটু সিরিয়াসলি ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। ওকে, তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে ধমনীর স্তর 3টা, শিরার স্তর 3টা, এই দুইজনের মধ্যে যে এন্ডোথেলিয়াম, কৈশিক জালিকা, সেটা মাত্র একটা স্তর, সেটা হলো এন্ডোথেলিয়াম। এখন তোমরা বলো ভাই জিনিসটা কি? আমি তো এগুলো কিছুই বুঝি না, আমাকে তো ধমনী শিরাই আমি চিনি না। চলো বিসমিল্লাহ বলে আলোচনা শুরু করি। ধমনী শিরা কাকে বলে? এই হলো আমাদের হৃৎপিণ্ড। এইটা তো তোমরা সবাই জানো। আমাদের হৃৎপিণ্ড একটা পাম্প মেশিনের মতো। কিসের মতো? পাম্প মেশিন। তুমি যে বাসায় থাকো, সেই বাসায় একটা তুমি এই যে শাওয়ার ছেড়ে দিয়ে গোসল করো না, আরাম। তারপরে তুমি বালতি ভর্তি করো না টেপ ছেড়ে দিয়ে। এই পানিটা কোথা থেকে আসে? ট্যাঙ্কি থেকে আসে। তুমি যদি কালকে তোমার বাড়ির ট্যাঙ্কির মধ্যে যাও, দেখবা তোমার বাসার যে ট্যাঙ্কি, সেই ট্যাঙ্কির মধ্যে তোমার ট্যাঙ্কির মধ্যে দুই ধরনের পাইপ আছে। একটা পাইপ যেই দিক দিয়ে পানিটা বের হয়ে তোমার ঘরে প্রবেশ করে, আরেকটা পাইপ যেইটা ট্যাঙ্কিতে পানিটা ফিল আপ করে।
ট্যাঙ্কিতে দুই ধরনের পাইপ আছে, এক দিক দিয়ে পানি ঢোকে আরেক দিক দিয়ে পানি বের হয়, এক দিক দিয়ে পানি ঢোকে আরেক দিক দিয়ে পানি বের হয়। আমাদের হার্ট জাস্ট ওই রকম। খেয়াল করো, একদিক দিয়ে হার্টের মধ্যে রক্ত প্রবেশ করে, হার্টের মধ্যে যেই দিক দিয়ে রক্ত প্রবেশ করে, এই যে দেখো হার্টের মধ্যে যেই দিক দিয়ে রক্ত প্রবেশ করে, হার্টের মধ্যে যেই দিক দিয়ে রক্ত প্রবেশ করে তাকেই আমরা বলবো শিরা। যে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত নিয়ে প্রবেশ করে তাকে আমরা কি বলবো? শিরা। তাহলে এ রক্ত নিয়ে আসলো, ভালো করে বুঝো। আমরা জানি হৃৎপিণ্ডে 4টা প্রকোষ্ঠ, এইটুকু তো তোমরা সবাই জানো। তাহলে রক্ত নিয়ে আসলো, আমাদের শরীরের শিরাগুলা আমাদের উপরের প্রকোষ্ঠে, যেটাকে আমরা বলবো অ্যাট্রিয়াম বা অলিন্দ। দেখো অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম বা অলিন্দ, অ্যাট্রিয়াম বা অলিন্দ, এটা ডান অ্যাট্রিয়াম, এটা বাম অ্যাট্রিয়াম। তাহলে শিরাগুলা কোথায় রক্ত নিয়ে আসে? সবাই কমেন্ট করো। শিরাগুলা রক্ত নিয়ে আসে কোথায়? শিরাগুলা কোথায় রক্ত নিয়ে আসে? অ্যাট্রিয়াম বা অলিন্দ। কথা কি ক্লিয়ার? অ্যাট্রিয়াম বা অলিন্দে, অ্যাট্রিয়াম বা অলিন্দে শিরাগুলা রক্ত নিয়ে আসে। এরপর এই রক্তটা উপর থেকে দেখো নিচে পড়ে গেল, উপর থেকে নিচে পড়লো, উপর থেকে নিচে পড়লো, এই রক্তটা উপর থেকে নিচে পড়লো। এবার এই রক্তটা বের হয়ে যাবে। বের হওয়ার যে পথটা, এই যে বের হওয়ার যে পথ, এই বের হওয়ার পথটাকে আমরা বলবো ধমনী। যা রক্ত নিয়ে বের হয়ে যায় তাকেই বলা হয় ধমনী। সংজ্ঞাটা একদম ক্লিয়ার, যে হার্টের দিকে রক্ত ঢুকায় তাকেই বলে শিরা, যে হার্ট থেকে রক্ত নিয়ে বের হবে তাকেই বলে ধমনী। একটা মজার জিনিস খেয়াল করো, ধমনীগুলো বের হয় নিলয় থেকে, নিলয়, নিলয় বা ভেন্ট্রিকল থেকে। ধমনীগুলো বের হয় নিলয় বা ভেন্ট্রিকল থেকে। ধমনীগুলো বের হয় নিলয় বা ভেন্ট্রিকল থেকে, আর শিরাগুলো প্রবেশ করে অ্যাট্রিয়ামে। এইটুকু যে বুঝতে পারবে তার জন্য অলরেডি অনেকটুকু পড়া হয়ে গেছে। খুবই দারুণ একটা পড়া। ধমনী কাকে বলে, শিরা কাকে বলে, কোনো সংজ্ঞা মুখস্থ করা দরকার নাই। তোমার যদি 1 নম্বরের জন্য রিটেন প্রশ্ন আসে ধমনী কাকে বলে, তুমি উত্তর দিবা যে সকল রক্তনালী হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে বের হয়ে যায় তাদেরকে বলে ধমনী, যারা হৃৎপিণ্ডে রক্ত নিয়ে প্রবেশ করে তাদেরকে বলে শিরা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কনসেপ্ট, খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। ওকে, আচ্ছা, এবার আরেকটা ছোট্ট জিনিস একটু খালি খেয়াল করো, সেটা হলো এই যে ধমনীটা বের হয়ে গেল, এইটা যখন শেষ হয়, এইটা এরকম জালের মতো কিছুতে একটা শেষ হয়, আর এই জাল থেকেই শিরাটার জন্ম হয়। এই জালটাকে বলে কৈশিক জালিকা। তাহলে কৈশিক জালিকা জিনিসটা কি? ধমনী এবং শিরার মিটিং পয়েন্ট। দেখো বইয়ের মধ্যেও ছবি দেওয়া, ধমনী যেখানে শেষ হয় সেটার নাম কৈশিক জালিকা, শিরা যেখানে শুরু হয় সেটার নাম কৈশিক জালিকা। যেখানে ধমনী শেষ, শিরার শুরু। খুবই গুরুত্বপূর্ণ পড়া ভাই। আর কি কিছু জানতে হবে? আরেকটা জিনিস জানতে হবে, আরেকটা কনসেপ্ট। তাহলে এখান থেকে যে কোনো প্রশ্ন তুমি উত্তর করতে পারবা। তুমি যদি একটা ধমনীকে কাটো, তুমি এই রকম দেখতে পাবা, এই রকম। দেখো ধমনী প্রাচীরটা তুমি দেখো তো, এইটা হলো ধমনীর প্রাচীর। আচ্ছা, আরেকটু ভালো করে আঁকি। এইটা হলো ধমনীর প্রাচীর, ঠিক আছে? আবার আঁকলাম ধমনীর প্রাচীর, আর এইটা হলো শিরার প্রাচীর। দেখো দুইটা ধরো একই সমান, দুইটার প্রস্থ ধরো একই সমান, তুমি হিসাব করে দেখলা যে এই প্রস্থটা দুইটারই 5 মিলিমিটার, দুইটারই 5 মিলিমিটার, দুইটারই 5 মিলিমিটার। বাট একটা জিনিস একটু তাকায় দেখো তো, সবাই একটু বুদ্ধি খাটাও, দেখো তাহলে এইটাও 5 মিলিমিটার, এটাও 5 মিলিমিটার, কিন্তু ধমনীটার প্রাচীরটা মোটা। তোমরা এইটা খেয়াল করতে পারছো কিনা? ধমনীর প্রাচীর মোটা, ফলে ওইটার ভেতরের যে লুমেন, সেই লুমেনটা ছোট। শিরাটার প্রাচীর পাতলা, ফলে লুমেন শিরার প্রাচীর পাতলা, ফলে লুমেনটা কি? ফলে লুমেনটা বড়। কথাটা কি ক্লিয়ার? তাহলে এখন দেখি তোমরা কে কে বলতে পারো যে বলো তো, যদি 1 লিটার রক্ত 1 মিনিটে ধমনীর মধ্য দিয়েও যায়, শিরার মধ্য দিয়েও যায়, ধরো দুইটা দিয়েই সমানভাবে গেল, তাহলে কোনটাতে বেশি চাপে রক্ত যাবে? কার কতটুকু বুদ্ধি আছে বলো? 1 লিটার রক্ত দুইটা দিয়েই সমানভাবে যায়, কোনটার মধ্য দিয়ে বেশি চাপে যাবে? চাপ বেশি হবে কোনটাতে?
ফ্যান্টাস্টিক, খুবই ভালো। উত্তর হলো ধমনীতে চাপ বেশি হবে। কেন? অল্প জায়গায় খুব দ্রুত যেতে হবে, 1 মিনিটে 1 লিটার রক্ত, আর এটা জায়গা বেশি, আস্তে আস্তে গিয়েও পুরাটা পার হয়ে যাবে। তাহলে ধমনীতে সেজন্য রক্ত উচ্চ চাপে চলাচল করে, সেই জন্য অনেক বেশি চাপ দিয়ে চলাচল করে, সেই জন্য ধমনীতে কোনো কপাটিকা থাকে না, ধমনীতে কোনো কপাটিকা থাকে না। এই যে, আর শিরা, যেহেতু শিরা শরীরে, দেখো শিরার কাজ কি? হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করানো। পা থেকে রক্তকে হার্টে নিয়ে আসে। খেয়াল করো তো, পা থেকে রক্তকে যখন হার্টে আনে, এটা কি অভিকর্ষের দিকে কাজ করে নাকি অভিকর্ষের বিপরীত দিকে কাজ করে? কোন দিকে? অভিকর্ষের দিকে নাকি অভিকর্ষের বিপরীত দিকে? অভিকর্ষের বিপরীত দিকে। সেই জন্য রক্তটা যাতে পায়ের দিকে নিচে পড়ে যেতে না পারে, তার উপর তো খুব একটা বেগে চলতেছে না, সেই জন্য শিরার মধ্যে কপাটিকা দেওয়া হয়, যাতে কপাটিকা থাকে। এখন তোমরা বলবা ভাই কপাটিকা কি জিনিস? কপাটিকা মানে দরজা। কপাটিকা মানে দরজা। এই দরজাগুলোর কাজ হলো রক্ত যাতে একদিকে গেলে উপর, যেমন এই কপাটিকাগুলোর কাজ, রক্ত যখন নিচ থেকে উপরের দিকে উঠবে তখনই দরজাটা খুলে গেল, আবার যদি উপর থেকে নিচে পড়তে চায় দরজাটা লেগে যাবে। কপাটিকা মানে একমুখী দরজা। কপাটিকা মানে একমুখী দরজা, রক্ত যাতে নিচের দিকে না পড়ে যায়, একমুখী দরজা। তাহলে এদের কাজ হলো রক্তকে নিচ থেকে উপরে তোলা, উপর থেকে নিচে গেলে সেটাকে বাধা দেওয়া। দেখো তোমার বইয়ের দারুণ কিছু টপিক পড়া শেষ হয়ে গেছে। এই যে বক্সটা, এই বক্সটা তোমার কিন্তু পরীক্ষায় বিভিন্নভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে। দেখো ধমনী এবং শিরা, ধমনী কাকে বলে অলরেডি আমরা জানি, বিশ্বাস হয় না? এই তাকায় দেখো, এটা হৃৎপিণ্ডে উৎপন্ন হয়, কৈশিক জালিকায় শেষ হয়। এইটা কৈশিক জালিকায় শুরু হয়, হৃৎপিণ্ডে শেষ হয়। এটা হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে যায়, এটা হৃৎপিণ্ডের দিকে রক্ত নিয়ে যায়। ক্লিয়ার? ধমনীর প্রাচীরটা কেমন? মোটকা, পুরু। প্রাচীরটা কম পুরু। এটার প্রাচীর মোটা বলে লুমেন ছোট, এটার প্রাচীর পাতলা বলে লুমেনটা বড়। মুখস্থ করার কিচ্ছু নাই। দেখো তো কপাটিকা কার থাকবে? ধমনীর থাকবে না। শিরার কি কপাটিকা থাকবে? অবশ্যই কপাটিকা থাকবে। এই কপাটিকাগুলো দেখতে অনেকটা অর্ধেক চাঁদের মতো, অর্ধ চন্দ্রাকৃতির, এই জন্য এটাকে বলে সেমি লুনার। সেমি লুনার শব্দের অর্থ অর্ধ চন্দ্রাকৃতি। এইটুকু যে পড়ালাম, দেখো তো সবগুলা বুঝতে পারো কিনা? আর এখানে যে এই লাইনটা রক্তের প্রকৃতি, এটা একটু পরেই যখন আমি টপিকটার ভিতরে প্রবেশ করব আরো বুঝতে পারবা। কে কে উত্তর করতে পারবা? শান্ত, সবাইকে উত্তর করতে পারবো, পারা যাবে এই টপিকটা। এবং দেখো তো এই লাইনগুলা তুমি এখন দাগানো লাইনগুলাই শুধু পড়বা। ভাই ভার্সিটি ভর্তি পরীক্ষায় কোন লাইন থেকে প্রশ্ন আসবে? যে লাইনগুলো আমরা দাগাই দিছি, দেখো 3টা স্তর পড়ানো শেষ। তারপরে দেখো ধমনী শুরু শেষ কোথায়, 1 স্তর বিশিষ্ট। আরেকটা প্রশ্ন তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে, ধমনী, শিরা এবং কৈশিক জালিকা কোনটাতে গ্যাসের আদান প্রদান ঘটে? এই যে দেখো, যে কোনো আদান প্রদান কথাটা যখনই বলবে, আমাদের সকল আদান প্রদান কৈশিক জালিকা লেভেলে ঘটে। দেখো খাদ্যসার, শ্বসন বায়ু, রেচন দ্রব্য আদান প্রদান, যেহেতু ওর একটা মাত্র স্তর, অনেক বেশি পাতলা, খাবার রক্ত থেকে বের হয়ে কোষে প্রবেশ করে, কোষ থেকে ময়লা পদার্থ রক্তে প্রবেশ করে, কোন লেভেলে? কৈশিক জালিকা লেভেলে। এগুলাই কিন্তু ভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে, বিশ্বাস করো। একদম এইগুলাই, আমি কিন্তু টপিকটা শেষ করার পর তোমাদের পরীক্ষা নিয়ে দিব, দেখবা তোমরা সব পারবা, সব মানে সব। তাহলে ধমনী শিরা থেকে তোমাকে কেউ আটকাতে পারার কথা না। আপাতত যতটুকু পড়ালাম, ইনশাল্লাহ প্রত্যেকটা পিডিএফ ক্লাস শেষ হওয়ার 15 মিনিটের মধ্যে তোমরা যেই ক্লাস লিঙ্কটা সেখানে আপলোড পেয়ে যাবা, অল ইন ওয়ান শিটে পেয়ে যাবা, ওয়েব অ্যাপে পেয়ে যাবা, 3 জায়গায় পিডিএফটা পেয়ে যাবা। আমি যেই ক্লাসটা নিচ্ছি সেটা লিঙ্কে, সেই ক্লাসের যে লাইভ লিঙ্ক সেটার উপরে ডিসক্রিপশনে প্রত্যেকটা দাগানো বইয়ের পিডিএফ, তারপরে এই যে এইগুলা প্রতিটাই পেয়ে যাবা। প্যারা খাওয়ার কোনো কারণ নাই, একদম প্যারা নিও না ভাই ও বোনেরা, একদম প্যারা খাইও না, চিন্তা করো না। তাহলে কি সুন্দর এইটুকু ডান হয়ে গেল। তো বুঝে বুঝে একটু পড়াই দিলাম, একদম বুঝে বুঝে পড়াই দিলাম। এটা শুধু মুখস্থ করে কুল কিনারা, শুধু মুখস্থ করে এটা কুল কিনারা করতে পারতা না। প্যারা মানে শুধু মুখস্থ করলে প্যারা খেয়ে যেতা। ওকে, ইনশাল্লাহ। নোটসের সাথে কি দাগানো বইও দিব? হ্যাঁ, নোটসের সাথে দাগানো বইও দিয়ে দিব। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এই টপিকে? যেহেতু প্রথম ক্লাস, অনেক রকমের স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত। খেয়াল করো, আমি আজকে আগে শুরুতেই বলে নিচ্ছি, আমি ক্লাসটা এমন ভাবে নিব যাতে যে একদম ভালো করে পড়েনিস তারও পড়া হয়ে যায়। যারা খুব ভালো পড়ালেখা করেছো তারা একটু আমার উপর এগিয়ে যেতে পারো, ভাই এগুলো তো আমি পারি। তো তুমি পারলে তুমি এগুলো ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নিবা। কিন্তু আমি যখন দায়িত্ব নিয়েছি, কেউ যখন আমার উপর ভরসা করবে, আমাকে তো সবার কথা ভাবতে হবে। যারা শুধু খুব ভালো পড়ালেখা করেছে শুধু তাদের কথা ভাবলে কিন্তু হবে না। আমার স্পিড কি ঠিক আছে, নাকি আরো ফাস্ট পড়াবো, নাকি আরো স্লো পড়াবো? তোমরাই আমাকে বলে দাও।
ওকে, ঠিক আছে, একদম ঠিক আছে, সবাই বলছে ঠিক আছে, দুই একজন বলছে আরেকটু ফাস্ট পড়ান, আরেকটু ফাস্ট পড়ানো যেতে পারে। আমরা নেক্সট ক্লাস থেকে দেখবে স্পিড কাকে বলে, কারণ আজকে তো প্রথম ক্লাস। অ দিয়ে আমি কি বুঝাচ্ছি তোমরা অনেকে না বুঝতে পারো, পরের দিন অ দিয়ে অম্ল নাকি অ দিয়ে অজগর সেটা তোমরা দ্রুত বুঝতে পারবা, তখন দেখবা যে তোমার পড়াটা হয়ে গেছে। আচ্ছা, তো আমরা এখন হার্ট নিয়ে পড়ালেখা করব। তো ভর্তি পরীক্ষার জন্য কি এরকম 3D ইমেজ দেখা দরকার আছে কিনা? সত্য কথা, এরকম 3D ইমেজ দেখা দরকার নেই, কিন্তু এটা দেখলে পড়াটা আমাদের আরেকটু দারুণ হয়, পড়াটা খুব ভালো হয়। প্রিয় ভাই ও বোনেরা, এইটা আমাদের হার্ট, দেখতে অনেকটা কলার মোচার মতো। আমাদের হার্টটা বুকের মধ্যে এইভাবে বসানো। অনেকেই মনে করে হার্ট মানে বাম পাশে, বাস্তবতা হলো হার্টের মাত্র, সত্য কথা হলো যে হার্টের তুমি যদি একটা দাগ টানো, তাহলে হার্টের এইটা হলো আমাদের এই যে বুকের মধ্য বরাবর। তার মানে হার্টের 1/3 থাকে মধ্য লাইনের ডান পাশে, বাকি 2/3 থাকে মধ্য লাইনের বাম পাশে। অনেকটা এইভাবে থাকে আমাদের হার্ট। এরপর তোমাকে যেটা প্রশ্ন করবে, আমাদের হার্টটা দেখতে কেমন? দেখো, আমাদের হার্টটা ত্রিকোণাকৃতির, এটা একটা ত্রিভুজের মতো, মোচার মতো। আমরা সবাই জানি যে কোনো ত্রিভুজের ইংলিশ যদিও আমরা কম পড়ি, ত্রিভুজের শীর্ষটাকে ইংরেজিতে বলে অ্যাপেক্স, আর ত্রিভুজের নিচের অংশটাকে, ত্রিভুজের নিচের অংশটাকে বলে বেইস। তো নরমালি কিন্তু বেইস থাকে নিচে, শীর্ষ থাকে উপরে, বেইস থাকে নিচে, শীর্ষ থাকে উপরে, এটা নরমাল। হার্টের ক্ষেত্রে কিন্তু উল্টা, ভালো করে তাকাও, হার্টের কণা অংশটা অ্যাপেক্স কিন্তু নিচে আর বেইস হলো উপরে। এগুলো কিন্তু সত্য মিথ্যায় কোনো না কোনো ভার্সিটিতে পাবা। তাহলে হার্টের অ্যাপেক্স নিচে, বেইস উপরে। হার্ট দেখতে কিরকম? ত্রিকোণাকার। আর এই হার্টটা কোন জায়গায় থাকে জানো? এই যে আমাদের যে বুকের পাঁজর, পঞ্চম এবং ষষ্ঠ পাঁজরের এই যে অ্যাপেক্সটা কোথায় থাকে? পঞ্চম এবং ষষ্ঠ পাঁজরের ফাঁকে, ষষ্ঠ পাঁজরের ফাঁকে। ভাই এই কথাটা তো বুঝতে পারলাম না, এই যে এই ছবিটা দেখলেই বুঝতে পারবা। ধরো এইটা 1 নম্বর পাঁজর, 2 নম্বর পাঁজর, 3 নম্বর পাঁজর, 4 নম্বর পাঁজর, 5 নম্বর পাঁজর, 6 নম্বর পাঁজর। তাহলে তুমি যদি এখানে হার্টটাকে বসাইতে চাও, এই যে হার্টটাকে তুমি যদি আঁকতে চাও এইভাবে, হার্টের সূচালো প্রান্তটা এই জায়গায় থাকে। বুঝাতে কি পারলাম? কথাটা কি ক্লিয়ার? ওকে, এই চিত্র তো তোমার আঁকতে হবে না, এই চিত্র তারপরও এত জটিল, এই চিত্রটা এইভাবে এভাবে আসার কথা না। ওকে, ঠিক আছে। আর তোমাকে যদি বলে যে এইটা কোন কশেরুকা বরাবর থাকে, পেছনের দিকে এই যে এই কশেরুকা বরাবর থাকে, এগুলো বুকের কশেরুকা, থোরাসিক কশেরুকা। আপাতত এত জটিলতায় যাওয়ার দরকার নাই। ওকে, হার্ট কিরকম একটা যন্ত্র? এর কাজ হলো পাম্প করা। রক্ত আসবে, রক্ত বের করে দিবে, রক্ত উপরে আসবে, বের করে দিবে। পাম্প, জাস্ট পাম্পিং মেশিন। এই জন্য হার্টকে বলা হয় পাম্প যন্ত্র। এইটাই পরীক্ষায় আসবে, আর কিছু আসবে না। তারপরে দারুণ একটা এমসিকিউ, তুমি যখন মায়ের পেটে থাকো কত বয়স হলে তোমার হার্টবিট শুরু হয়? দেখো, হার্টের 4টা প্রকোষ্ঠ, তাহলে তুমি বলবা 4 সপ্তাহ বয়সে, 4 সপ্তাহ বয়সে মানুষের পেটে হার্টবিট শুরু হয়। কয় সপ্তাহ বয়সে? 4 সপ্তাহ। সবাই কমেন্ট করো যাতে একবারও ভুল না হয়। কয় সপ্তাহ বয়সে হার্টবিট শুরু হয়? কয় সপ্তাহ বয়সে শুরু হয়? 4 সপ্তাহ। আমি একটু শুরুতেই বলে রাখি প্রিয় ভাই বোনেরা, নেটের ইস্যু, এই ইস্যু সেই ইস্যু, এগুলোতে আমি ফোকাস করতে পারবো না। তোমার যেটাতে ভালো লাগে, ওয়েবে, ফেসবুক, তুমি যদি খুব নেটে ইস্যু ফেল করো তাহলে রেকর্ড দেখে নিও। তাহলে 4, ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যাবে, আমি আগেই বলে রাখলাম। ওকে, তারপরে তাকায় দেখো, এই যে হার্টের অ্যাপেক্স কোথায় থাকে? পঞ্চম এবং ষষ্ঠ পাঁজরের ফাঁকে। এই যে পড়াই দিলাম, পরীক্ষায় কিন্তু আসবে। যেগুলা ভাইয়া দাগানো লাইনগুলো দ্বারা কি বোঝায়? যেগুলো লাল কালারের দাগানো লাইন সেগুলো অলরেডি বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসছে। যেগুলো সবুজ সেগুলো থেকে সব জায়গায় আসবে, আর যেগুলো হলুদ সেগুলো থেকেও আসবে, কিন্তু একটু গুরুত্ব কম। কিন্তু না পড়া যাবে না, 3টা কালারের স্পষ্ট করে বলে দিলাম দাগানো লাইন কোনটা কিভাবে পড়বা। এইবার তাহলে অ্যাপেক্স কোথায়, বেস কোথায় সেটাও বলে দিলাম। প্রিয় ভাই ও বোনেরা, কত যে প্রশ্ন আসবে এগুলা থেকে। দেখো, এটা হলো আমার গায়ের চামড়া, আর এই যে এইটা হলো আমার কি? আমার শার্ট। এই শার্টটা চাইলে আমি খুলে নতুন শার্ট পরতে পারি। এইটা হলো আমার আবরণ, আর এটা হলো আমার দেহের প্রাচীর। সবাই যেটা ভুল করে, নিচের কোনটা হার্টের আবরণ আর কোনটা প্রাচীর, নামগুলো একটু খেয়াল করে দেখো। হার্টের আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। আর হার্টের প্রাচীরের নাম কি? তুমি শব্দের দিকে তাকাও, দেখো প্রাচীরের নাম কি কি? প্রাচীরের স্তর কয়টা? আবরণের নাম পেরিকার্ডিয়াম, আর তুমি একটু তাকায় দেখো প্রাচীরের নাম এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। ভালো মতো বুঝো, পার্থক্য কিন্তু একদম, নামগুলো খুবই কাছাকাছি, কার্ডিয়াম। কিন্তু আবরণের নাম, আবরণ এই শার্টের মতো, এটার নাম পেরিকার্ডিয়াম,
এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, এগুলা কি হার্টের প্রাচীর, যেমন আমার শরীরের চামড়া এই রকম। কথাটা কি ক্লিয়ার? একদম বুঝতে পেরেছো? ওকে। তোমাদের অনেকের বইয়ে 6 সপ্তাহের কথা বলা আছে, আপডেটেড বইয়ে 4 সপ্তাহ দেওয়া। 4 সপ্তাহ বয়সে মানুষের হার্টবিট শুরু হয়। তোমরা সবাই 4 সপ্তাহটাই মনে রাখবা। তোমাদের বইটা যেহেতু 2 বছর পুরাতন, গাজী আজমল স্যার নতুন আপডেটেড বইয়ে 4 সপ্তাহ দিয়েছে, তো এইটাই ফলো করো। আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, আর একটা প্রশ্ন তোমাদেরকে ভর্তি পরীক্ষায় আসবে, তোমাদের যে কোনো ভর্তি পরীক্ষায় আসবে। এই যে পেরিকার্ডিয়াম, এইটার কয়টা স্তর? এইটার 2টা স্তর, তন্তুময় পেরিকার্ডিয়াম, সেরাস পেরিকার্ডিয়াম। ভালো করে তাকাও, একটু কষ্ট করলেই তুমি পড়তে পারবা এটা। কলমটা মাঝে মাঝে কাজ করছে না। তন্তুময় পেরিকার্ডিয়াম, সেরাস পেরিকার্ডিয়াম। এই সেরাস পেরিকার্ডিয়ামের 2টা স্তর, একটা প্যারাইটাল, একটা ভিসেরাল। এগুলো তোমরা জীবনে 2-1বার হলেও পড়েছো। এই প্যারাইটাল আর ভিসেরালের মধ্যে একটা ফ্লুইড থাকে, ওটাকে বলে পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই ফ্লুইডটা, ধরো তুমি মারামারি করতে গেলা, একটা এরকম ঘুষি মারলা, একদম হার্ট বরাবর একটা ঘুষি মারলা। হার্টে যাতে সরাসরি ঘুষিটা না লাগে, চারপাশে একটা ফ্লুইড থাকে, ল্যাপ্লাস ইফেক্টে যাতে হার্টের উপরে চাপটা কম পড়ে, এই কাজটাই সে করে ফেলে, এই কাজটাই সে করে ফেলে। তাহলে পেরিকার্ডিয়াল ফ্লুইড কার কার মধ্যে থাকবে? ভিসেরাল আর প্যারাইটালের মধ্যে। এই ভিসেরাল প্যারাইটালের কার অংশ? সেরাসের অংশ। একদম কিন্তু আলাদা, বুঝো? ঠিক আছে, ওকে ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে এই প্যারা থেকে আর কোনো প্রশ্ন আসবে না। এরপর তোমাদের প্রশ্ন কি আসবে জানো? হার্টের স্তর, সবচেয়ে বাইরের স্তরের নাম কি? সবচেয়ে বাইরের স্তরের নাম এপিকার্ডিয়াম। দেখো এই স্তরটাতে চর্বি লাগানো থাকে, ছবির দিকে তাকাও। এই যে দেখো, এই স্তরটাতে চর্বি লাগানো। দেখো হার্টের উপরে হলুদ 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 দেখতে পাচ্ছ? এই যে হলুদগুলা, এগুলো হলো চর্বি। হার্টের উপরের স্তরে চর্বি লাগানো থাকে। তুমি কোনো না কোনো ভর্তি পরীক্ষায় প্রশ্ন পাবা, কোন স্তরে চর্বি লাগানো থাকে? এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়ামটা কি দিয়ে তৈরি, কোন টিস্যু দিয়ে তৈরি? এই যে দেখো লেখা আছে যোজক টিস্যু। যোজক টিস্যু। আমাদের শরীরে 4 রকম টিস্যু আছে: যোজক টিস্যু, পেশি টিস্যু, যোজক পেশি, স্নায়ু টিস্যু, ক্লিয়ার, এবং আবরণী টিস্যু। 4 রকম টিস্যু। তো হার্টের মধ্যে 2 রকম টিস্যু বিদ্যমান, একটু তাকায় দেখো তো। এপিকার্ডিয়ামটা যোজক টিস্যু দিয়ে তৈরি। দেখো মায়োকার্ডিয়াম, তুমি তোমার জীবনে যত জায়গায় মায়ো কথাটা শুনবা, মনে রাখবা মায়ো মানে পেশি। অনেকেই মনে করে মায়ো শব্দের অর্থ মধ্যখানে। মায়ো মানে মধ্যখানে না, মেসো মানে মধ্যখানে, মায়ো মানে পেশি। হোয়ার এভার দ্য ওয়ার্ড মায়ো, তুমি যেখানে মায়ো শুনবা, মায়ো মানেই পেশি বা মাংস। তাহলে মায়োকার্ডিয়াম মানে কি? এইটা হলো পেশি স্তর। এই যে দেখো, এইটা হলো পেশি নির্মিত, এই যে পেশি বা মাংস। আমরা হৃৎপেশির কথা যে বলি, এই স্তরটা, এই স্তরটার জন্যই হার্টবিট সংকোচন প্রসারণ করতে পারে। এটাই এমসিকিউ আসবে, কোন স্তরটা সংকোচন প্রসারণ করায়? উত্তর হলো মায়োকার্ডিয়াম। পারবো কিনা? ওকে। আর ভেতরের স্তরটার নাম এন্ডোকার্ডিয়াম। কোনটা? ছবির দিকে দেখো, দারুণ একটা ছবি আছে এন্ডোকার্ডিয়াম চেনার জন্য। এই যে হার্টের ভিতরটা, হার্ট খুলে দেখালাম, এই যে তাকায় দেখো, ভেতরের এই যে অংশটা নীল হয়ে গেল, যে অংশটা নীল হয়ে যাচ্ছে, এই যে ভেতরের এই স্তরগুলা, ভেতরের আবরণ, এই আবরণটাকে বলবো আমরা কি বলবো? এন্ডোকার্ডিয়াম। কোথায়? এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো এন্ডোকার্ডিয়াম। কথাটা কি ক্লিয়ার? এই যে এটাই পরীক্ষায় আসবে যে ভিতরের কপাটিকা গুলাকে ঢেকে রাখে কে, বা ভেতরের প্রাচীরটা কে গঠন করে? উত্তর হলো এন্ডোকার্ডিয়াম। পারা যাবে ইনশাল্লাহ, পারবো। দেখি সবার একটা এমসিকিউ ট্রাই করি, দেখি তোমরা কেমন উত্তর করতে পারো। রেডি? ওকে। দেখি তো বিগত বছরে এই টপিক থেকে কিভাবে কিভাবে প্রশ্ন আসছে, একটা খুঁজে বের করি। দ্যাট ইজ বিউটিফুল। বলো 65 নম্বর প্রশ্নটা উত্তর বলো। জাহাঙ্গীরনগর ডি ইউনিটে প্রশ্নটা আসছে, বলো 65 নম্বর প্রশ্নটা উত্তর বলো। বলতে বলতেই প্রশ্ন চলে আসছে। তাহলে মধ্যবর্তী স্তর কোনটা? সি উত্তর দিচ্ছে যারা যারা। অনলাইন থাপ্পড়, অনলাইন থাপ্পড়, অনলাইন থাপ্পড়। ভাইয়া এটা মায়োকার্ডিয়াম, সি কেন উত্তর হবে? আচ্ছা, তারপর এই টপিক থেকে না হয় এইটা প্রশ্ন আসছে। আচ্ছা, যা পড়াবো তাই থেকে আসবে, কোনো বাইরে প্রশ্ন আসবে না। 100% কমন এনশিওর করতেছি আমি, বললাম তো। 56 নাম্বার প্রশ্নটা উত্তর দাও, 56 নাম্বার প্রশ্নটা উত্তর দাও, একদম নর্মাল, একদম নর্মাল।
তোমরা যে মেডিকেলেও পুরোপুরি কমন পাবা, আমি তো বলছি এক ক্লাসে মেডিকেল এবং ভার্সিটি আমি যতটুকু যেই চ্যাপ্টারগুলো আমি কভার করব দুটাই কভার হয়ে যাবে, 100% কমন। মেডিকেলেরটাও আমি কনফার্ম করতেছি, বিশ্বাস হয় না? বিগত বছর মেডিকেলের প্রশ্ন দেখো, বাস্তবতা হলো পরীক্ষায় তো অংশ নিবা তুমি, তাই না? পরীক্ষা তো ডিসেম্বরে হলে অংশ তো নিবা। তো দেখো এই চ্যাপ্টারটা শেষ হওয়া মাত্র তুমি দেখবা যে ওকে, দেখো যা পড়াইছি তাই থেকে মেডিকেলে আসছে। 3 নাম্বার প্রশ্ন, বলো ধমনীর বিষয়ে কোনটা সঠিক? 3 নাম্বার প্রশ্নের উত্তর দাও। ফেসবুকের পোলাপান কি কিছু আছো তোমরা বেঁচে? আমি কিন্তু ফেসবুকের কমেন্ট এখনো দেখতে পাইনি। খুবই ভালো নিশিতা, মুক্তি বিশ্বাস, মুকিত বিশ্বাস খুবই ভালো, মুহাইরা খুবই ভালো, অর্ঘ্য পোদ্দার ভেরি গুড, মাহাদি ইসলাম আয়াত ফ্যান্টাস্টিক। ওকে, তাহলে ধমনীর বিষয় সঠিক কোনটা, এরকম একটা প্রশ্ন করেছে, কোনটা সঠিক একটু বুঝে পড়লেই হয়। কোনটা কোনটা সঠিক তুমি একটু দেখো। এটা দেহের প্রান্ত থেকে হৃৎপিণ্ডের দিকে আনে, এটা তো শিরা, মনে আছে না? ধমনী তো নিয়ে যায়। প্রাচীর অস্থিতিস্থাপক, এটা তো শিরা, কপাটিকা থাকে, একদম ভুল। এটা হৃৎপিণ্ডে শুরু কৈশিজা লেখায় সঠিক। উত্তর হলো ডি। ওই বক্স থেকে ডিরেক্ট প্রশ্ন আসছে, বললাম তো 100% কমন এনশোর করতেছি আমি। ওকে ঠিক আছে, চলো আরো একটা তোমাকে প্র্যাকটিস করানো যাক। ঠিক আছে, যতটুকু পড়াইছি এটা থেকে মূলত এরকম ভাবেই প্রশ্ন আসছে। তারপরও এরকম একটা প্রশ্ন আসছিল অতীতে, সেটা একটু দেখাই দিচ্ছি। 12 নম্বর প্রশ্নটার দিকে তাকাও। নিচের কোনটা হৃৎপিণ্ডকে বিভিন্ন প্রকোষ্ঠে ভাগ করে? ভেতরের যে স্তর সেটাই হৃৎপিণ্ডকে কয়েকটা স্লাইসে ভাগ করবে। ভেতরের যেটা স্তর কোনটা হৃৎপিণ্ডকে বিভিন্ন প্রকোষ্ঠে ভাগ করে? এটা ডেন্টালের প্রশ্ন, বিগত বছরের ডেন্টালের প্রশ্ন। তাহলে এটার উত্তর হবে এন্ডোকার্ডিয়াম, যেটা ভেতরের কপাটিকাগুলোকে ঢেকে রাখে। ভেতরের স্তরটা হৃৎপিণ্ডকে কয়েকটা স্তরে ভাগ করবে। আচ্ছা, এটা ডিরেক্টলি হয়তো ওইভাবে এখনকার বইয়ে নাই। ওকে সুন্দর, আরো একটা জিনিস তোমাকে আমি শেখাই, এই যে আচ্ছা তাহলে এইটা দেখো, এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা 21-22-এ আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষা 21-22, 9 নম্বর প্রশ্ন কি হবে উত্তর? 9 নম্বর প্রশ্ন কি হবে উত্তর? অলরেডি চলে আসছে 9 নম্বর প্রশ্ন। তাহলে এইটা নতুন, এটা যখন পূর্বের বইটা ছিল তখন উত্তর ছিল 6 সপ্তাহ, একদম নতুন বই অনুসারে এটা হবে 4 সপ্তাহ। দেখতে পাচ্ছ যা পড়াচ্ছে তাই যে হুবহু পরীক্ষায় আসবে। তোমার হয়তো বিশ্বাস হবে না, কিন্তু আমার ক্লাসটা শেষ, 2টা চ্যাপ্টার শেষ করার পর তুমি মেডিকেলে যে কোনো একটা পরীক্ষা দিও, দেখবে তুমি বেশিরভাগ প্রশ্ন উত্তর করতে পারছো, বেশিরভাগ প্রশ্ন উত্তর করতে পারবা। লাস্ট, ওকে এগুলো কিন্তু মেডিকেলের প্রশ্ন। আরেকটা প্রশ্ন দেখি এই টপিক থেকে আসছে কিনা। আচ্ছা ওকে, তো এখানে যতটুকু আমরা পড়লাম সেখান থেকে আর কোনো পড়া আসেনি, তাহলে পারবো ইনশাল্লাহ। তাহলে 4 দাগাবা, এটা ব্ল্যাঙ্ক, কিন্তু তখন 2021 সালের প্রশ্ন এটা। ওই যে 2 বছর আগে তোমরা যে বইটা কিনছো 6 দেওয়া, সেই অনুসারে এটার উত্তর হবে 6, কিন্তু বর্তমানে এটার উত্তর কত? বর্তমানে এটার উত্তর হলো 4। কথাটাকে ক্লিয়ার কিনা? একদম ক্লিয়ার। ওকে, এবার কয়েকটা কথা, মাত্র 5টা শব্দ মনে রাখবা, এই ছবিটা মনে রাখবা, তাহলে হৃৎপেশির কথা কোনোদিন ভুলবা না। এই ছবিটা ব্রেনের মধ্যে সেট করে ফেলো, মুখস্থ করার কিছু নাই। হৃৎপেশি দেখতে কেমন, হার্টের মাংস দেখতে কেমন, সবাই আগে তাকাও। এগুলা কিন্তু হার্টের এক একটা কোষ, এগুলা কি হার্টের এক একটা কোষ। হৃৎপিণ্ডের পেশিগুলো দেখতে কেমন তুমি একটু ভালো করে তাকাও। এই যে হৃৎপিণ্ডের পেশিগুলো এরকম লম্বা লম্বা নলের মতো। তুমি দেখো তো এদের মধ্যে কি শাখা আছে? তুমি আমাকে বলো এদের কি শাখা আছে নাকি নাই? তোমরাই উত্তর দাও, শাখা আছে নাকি নাই? শাখা আছে, শাখা আছে, ভেরি গুড। তোমরা দেখে বলো তো একটা কোষে কয়টা করে নিউক্লিয়াস? তোমরাই দেখে বলো তো, এই পুরাটা একটা নিউক্লিয়াস, তাহলে একটা কোষে কয়টা করে নিউক্লিয়াস? একটা করে নিউক্লিয়াস। ডান। আচ্ছা, তারপরে দেখো কিছুক্ষণ পর পর একটা করে কালো, এই কালোগুলোর নাম দিয়েছে ইন্টারক্যালেটেড ডিস্ক। তাহলে 2টা কোষের মধ্যবর্তী জায়গায় ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, জেনে গেলা। আরেকটা জিনিস একটু ছবির দিকে তাকাও তো, জায়গায় জায়গায় এরকম দাগ 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 দেওয়া না? দাগ 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 দেওয়া না? এই যে জায়গায় জায়গায় দাগ দাগ দেওয়া, এগুলাকে বলে অনুপ্রস্থ রেখা। অনুপ্রস্থ, প্রস্থ বরাবর রেখা। এই তো, তাহলে একটা করে নিউক্লিয়াস, অনুপ্রস্থ রেখা, এটার শাখা আছে, ইন্টারক্যালেটেড ডিস্ক আছে। তুমি যদি এই ছবিটা মনে রাখো
তোমার অলরেডি পড়া শেষ। হৃৎপেশির স্পেশাল বৈশিষ্ট্য কি কি, তোমার কিন্তু রিটেন প্রশ্ন দিয়ে দিতে পারে ছোট্ট। হৃৎপেশির কয়েকটা স্পেশাল বৈশিষ্ট্য লিখো। তাহলে এইগুলা হলো হৃৎপেশির স্পেশাল বৈশিষ্ট্য। এই যে তাকায় দেখো, হৃৎপেশির কি থাকে, অনুপ্রস্থ রেখা থাকে, ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, একটা করে নিউক্লিয়াস থাকে। কয়টা করে নিউক্লিয়াস? একটা করে নিউক্লিয়াস থাকে। আর শাখাযুক্ত। হৃৎপেশির কোষগুলা কিরকম? হৃৎপেশির কোষগুলা শাখা তন্তু দিয়ে যুক্ত। আর দুইটা মাত্র শব্দ শিখবা। নর্মাল যখন আমরা একটা কোষের কথা বলি, আমরা ধরো একটা কোষ আঁকলাম, এই যে একটা কোষ, এই হলো নিউক্লিয়াস। আমরা এইটাকে বলি কোষ ঝিল্লি। কোষ ঝিল্লিকে ইংলিশে বলে প্লাজমা মেমব্রেন। আর আমরা এইটাকে বলি সাইটোপ্লাজম। এইটুকু জ্ঞান আমি জানি তোমরা সবাই রাখো, এইটুকু পড়েই তোমরা এইচএসসিতে বায়োলজি পরীক্ষা দিয়ে আসছো। এই জায়গাতে একটু নামগুলা খালি বদলে যাবে। পেশির ক্ষেত্রে আমরা যেটা কোষ ঝিল্লি, সেটাকে আমরা ডাকবো সার্কোলেমা। শব্দটা শিখে ফেললেই তোমার হয়ে গেল। সার্কো মানে পেশি, লেমা মানে পর্দা, পেশির পর্দা। সার্কো শব্দের অর্থ পেশি, লেমা মানে পর্দা, তাহলে পেশির পর্দা। লেমা মানে ঝিল্লি। আর সাইটোপ্লাজমকে আমরা বলবো সার্কোপ্লাজম। একটা করে এক্সট্রা শব্দ পড়তে হলো, এইটাই দেওয়া বইয়ের মধ্যে। এই যে দেখো, প্রতিটি কোষ সার্কোলেমা নামক আবরণী দ্বারা আবৃত। এবং তুমি এখানে দেখো সাইটোপ্লাজমের জায়গায় কে থাকে? সার্কোপ্লাজম। সাইটোপ্লাজমের অপর নাম কি? সার্কোপ্লাজম। পরীক্ষায় যদি প্রশ্ন করে সাইটোপ্লাজমের অপর নাম কি, তুমি উত্তর করবা সার্কোপ্লাজম। ডু ডিড ডান, পারা যাবে। ওকে, ঠিক আছে। তোমাদের যে সকল বন্ধু বান্ধব কমেন্টে কোনো প্রশ্ন করছে, যেগুলোর উত্তর অলরেডি আমরা ক্লাসের শুরুতেই বলে দিয়েছি, দাগানো বইয়ের পিডিএফ হ্যান, সেগুলো তোমরা একটু কেউ নিজে থেকে উত্তর দিয়ে দিও, তাহলে সবার সময় বাঁচবে, সবাই একটা ইফেক্টিভ ক্লাস করতে পারবা। এবং পড়ালেখা ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা প্রশ্নই করবা না, তাহলে দেখবা 14টা চ্যাপ্টার। তুমি একটু খালি চিন্তা করো, তুমি 14টা খুব ভালো মানের ক্লাস করছো 14টা চ্যাপ্টারের উপরে, তোমার পরীক্ষায় বায়োলজি হবে সবচেয়ে স্ট্রং সাবজেক্ট। তুমি যখন ঢাকা ভার্সিটিতে ঢুকবা, তুমি যখন 25টা বা 30টা প্রশ্নের মধ্যে বেশিরভাগ কমন পাবা, দাগাতে পারবা, বিশ্বাস করো এটা তোমার সবচেয়ে স্ট্রংগেস্ট সাবজেক্ট বলে তোমার মনে হবে, সবচেয়ে বেশি কনফিডেন্স থাকবে। যারা লাইভে ক্লাস করছো, তারা ক্লাসটা যাতে স্মুথ হয়, শিক্ষক যাতে সবচেয়ে ভালো আউটপুট দিতে পারে, তোমরাই সেটা চেষ্টা করবা। ক্লাসের মধ্যে ভাইয়াকে বা স্যারকে বলবা না যে ভাই ছুটি দিয়ে দেন, এই ক্লাস আছে সেই ক্লাস আছে, এগুলো বলবা না, যাতে ভাইয়া তোমাকে এইটুকু সময়ের মধ্যে বেশিটুকু শেখাই দিতে পারে। বুঝো নাই? তোমাদেরই তো লাভ যতটুকু আমরা গুছাইতে পারি। ঠিক আছে? ওকে, তাহলে সুন্দর। তাহলে আমরা এইগুলা সবগুলা শিখে গেলাম। কি কি পয়েন্ট? হৃৎপেশির কি থাকবে? হৃৎপেশির শাখা থাকবে, একটা করে নিউক্লিয়াস থাকবে, অনুপ্রস্থ রেখা থাকবে, সাইটোপ্লাজমের নাম সার্কোপ্লাজম, কোষ ঝিল্লিটার নাম সার্কোলেমা, জায়গায় জায়গায় ইন্টারক্যালেটেড ডিস্ক থাকবে। এই রিলেটেড যে কোনো প্রশ্ন তোমার পারা উচিত। এই রিলেটেড যে কোনো প্রশ্ন আশা করি তুমি পারবা, বিশ্বাস করো তুমি উত্তর করতে পারবা। ঠিক আছে, আমি একটু পরে তোমাদেরকে আরো এই টপিকগুলো থেকে প্রশ্ন প্র্যাকটিস করাবো, তখন দেখবে যে তোমার এটা পড়া হয়ে গেছে। আমার ক্লাসের প্যাটার্নই হলো, আমি একটা টপিক পড়ানোর পর সেটা থেকে বিগত বছর প্রশ্ন পড়াই, যাতে স্টুডেন্ট নিজে বুঝে যে আমার পড়াটা হয়ে গেছে। এবার আমরা আস্তে করে আসল পড়ালেখার ভিতরে ঢুকলাম। এখন আমরা মেইন পড়াটা পড়বো, যেই পড়াটা হলো আজকের মূল পড়া। এইটাই হলো আজকের মূল পড়া। এই পড়াটা তুমি যদি বুঝতে পারো, এই পড়াটা তোমার যদি বুঝে থাকে, তাহলে তুমি হৃৎপিণ্ড টপিক থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। আর এইটা যদি না বুঝো, তাহলে তুমি হৃৎপিণ্ড টপিক থেকে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে না। লেটস বিগিন, চলো শুরু করা যাক। এইটাই হলো আজকের মূল পড়া। কি পড়া সেটা দেখো। এই যে আমাদের হৃৎপিণ্ড, আমাদের হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ? আমাদের হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ। ওকে, এইটুকু আমরা সবাই জানি। এটাকে আমরা বলবো রাইট অ্যাট্রিয়াম, এটাকে আমরা বলবো লেফট অ্যাট্রিয়াম, এটাকে আমরা বলবো রাইট ভেন্ট্রিকল, এটাকে আমরা বলবো লেফট ভেন্ট্রিকল। ডান। পুরো শরীর থেকে শিরার মাধ্যমে রক্ত আসে, এটা আমরা আগেই পড়েছি। শিরার মাধ্যমে রক্তগুলো অ্যাট্রিয়ামে আসে। আচ্ছা, দেখো কি আঁকছি, ভালো করে তাকাও, এক ঢিলে যাতে পুরো পড়াটা হয়ে যায়। ভালো করে তাকাও। তাহলে এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের আগামী 10 মিনিট, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্লাইড। এক স্লাইড থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট স্লাইড। এই এক স্লাইড থেকে অসংখ্য প্রশ্ন, ডিরেক্ট এখান থেকেই সব প্রশ্ন আসবে।
এখন এই জায়গায় আমরা আঁকবো বল্টুকে। এই যে বল্টু, তুমি যদি এইচএসসি লেভেলে এই পড়াটা পড়ে থাকো তাহলে তোমার কাছে এটা কোনো ব্যাপার না, কিন্তু তুমি যদি এইচএসসি লেভেলে এটা না পড়ে থাকো তাহলে তোমার কাছে এটা গুরুত্বপূর্ণ ব্যাপার হওয়া উচিত। আর এই জায়গায় আমি আঁকবো ফুসফুস। তাহলে আমি মাঝখানে আঁকলাম হার্ট, তা এবং এখানে শিরা আঁকলাম, এখানেও শিরা আঁকলাম, এই পাশে আঁকলাম ফুসফুস। আর এই জায়গাতে আঁকলাম দেহ। কি আঁকলাম? দেহ। এ হলো বল্টু। বল্টুর মনটা খারাপ, কারণ ওকে অ্যাডমিশনে অনেক পড়ালেখা করতে হচ্ছে। আমাদের বল্টু, বল্টু বলতে আমরা কি বুঝবো? দেহ। কথাটা কি ক্লিয়ার? সবাই ঠিক আছে? ওকে, তাহলে চলো ঠান্ডা মাথায় শুরু করা যাক। বাইরে আজান হচ্ছে, আমরা এটা আস্তে আস্তে ওয়াজের সুরে সুরে পড়ে ফেলবো। সবাই রাজি আছো কিনা? সবাই বলো মারহাবা। এই অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া, এইটা আমরা পড়ে ফেলবো। শুরু করা যাক। দেখো, ভালো মতো বোঝার চেষ্টা করো। বল্টুর পুরো শরীর থেকে, বল্টুর পুরো শরীর থেকে রক্ত, বল্টুর পুরো শরীর থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, বল্টুর পুরো শরীর থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডের ডান অলিন্দে আসে। এইটাই 1 নম্বর এমসিকিউ। তোমাকে প্রশ্ন করবে পুরো শরীরের রক্ত হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে আসে? তুমি উত্তর করবা পুরো শরীর থেকে রক্ত, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডের ডান অলিন্দে আসে। ডান। কোন পথে আসে? শিরা পথে। এই শিরাগুলাকে বলে মহাশিরা। এরা তো মেইন শিরা। তাহলে মহাশিরার ইংরেজি হলো ভেনা কাভা। তোমরা নামটা শুনে থাকবা। এটাকে বলে সুপিরিয়র ভেনা কাভা, এটাকে বলে ইনফিরিয়র ভেনা কাভা। শব্দগুলো আমি লিখে দিচ্ছি, দু একজন নতুন বাচ্চা থাকতে পারে তাদের জন্য। ভেনা কাভা মানে মহাশিরা, সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা। বডির উপরের অংশ থেকে রক্ত ডান অলিন্দে আসে সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে, হার্টের নিচের অংশ থেকে রক্ত আসে ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে। কথাটা ক্লিয়ার? পরিবেশটা সুন্দর আছে, বুঝতে পারছি? ওকে, এইবার এই রক্তটা দেখো অভিকর্ষের টানে নিচে পড়ে যায়, বা অ্যাট্রিয়াম যখন সংকুচিত হয় এটা নিচে পড়ে যায়। কি হলো? রক্তটা নিচে পড়লো। এই যে রক্তটা নিচে চলে আসলো ডান ভেন্ট্রিকলে। এই পথ যখন সে অতিক্রম করে, এখানে একটা কপাটিকা থাকে, এই কপাটিকার নাম ট্রাইকাসপিড কপাটিকা। কি নাম এটার? কি হলো এটা? এইটার নাম ট্রাইকাসপিড কপাটিকা, কারণ এটা 3টা কাস্প। ট্রাইকাসপিড মানে কি? যার তোমরা এমন দরজা তো দেখছো যেটা 2টা কপাট, দরজাটাকে এভাবে খুলতে হয়। তোমরা জানালা দেখছো না? তোমাদের বাসায় এমন জানালা আছে না যেটা জানালা 4টা পার্ট একটা একটা করে লাগাতে হয়? এরকম জানালা তোমাদের সবার বাসা থাকার কথা। তো এইটা এমন একটা দরজা যেটা 3টা কপাট। তাহলে রক্ত উপর থেকে নিচে পড়লো, এইটাকে আমরা বলবো ট্রাইকাসপিড ভালভ। টিভি, টিভি মানে ট্রাইকাসপিড ভালভ, ট্রাইকাসপিড কপাটিকা। ভালভ মানে কপাটিকা। তোমরা যারা নতুন পড়ছো তাদের জন্য আমি একটু সময় নিয়ে পড়াচ্ছি। আচ্ছা, এই কথাটা একটু ঠান্ডা মাথায় শুনে নাও, ঠান্ডা মাথায় বুঝে নাও। আগামী বুধবারের ক্লাসটা একটু তো টাইমে, যেহেতু একই দিনে দুটো করে তোমাদের ক্লাস, বুধবারের ক্লাসটা আমরা 2 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টা করব। আবার 9টা থেকে তোমাদের ক্লাস থাকে ফিজিক্স, যেমন আজকে তোমাদের ফিজিক্স ক্লাস আছে 9টা থেকে। আজকের ক্লাস আমরা 8:55 শেষ করে দিব, তাই না? বুধবারের ক্লাসটা আমি আজকে এই যে এখনই ঘোষণা দিয়ে রাখলাম, বুধবারের ক্লাসটা আমরা সকালবেলা নিব, যখন তুমি কারো সাথেই আমাদেরকে টাইমের ভাগ করতে হবে না, বা বিকালবেলা নিব। যেইটা বুধবারের ক্লাসটা আমি 2 ঘন্টা 30 মিনিট নিব, এটা বলে রাখলাম, যাতে এক ক্লাসে সবটুকু চ্যাপ্টার শেষ করে দিতে পারি। যারা পড়ালেখা করতে চাইবে না তারা ক্লাস না করলে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু যারা করতে চাইবে তাদেরকে আমি ঠকাতে চাই না। ঠিক আছে? বিকালবেলা নিব বা সকালবেলা নিব আগেই জানাই রাখলাম। সন্ধ্যাবেলা নিলে আমাদের উপরে একটা প্রচন্ড চাপ কাজ করে 2 ঘন্টার মধ্যে। আচ্ছা, বারবার কমেন্ট সেকশনে যারা লাইভ ক্লাস করছে তারা বলছে যে ভাইয়া গিফট কিভাবে কাকে দিবেন, সেটা যারা নতুন ক্লাসে যুক্ত হয়েছে তাদের জন্য খালি একবার দ্রুততার সাথে বলে দেই। যারা আজকের ক্লাসের নোট বা আজকের ক্লাসের বই দাগানো অংশটা একটা অনেস্ট রিভিউ সহ এইচডি গ্রুপে পোস্ট করবা, এইটা লিখে তাদেরকে আমি জার্সি গিফট করব। দ্যাট ইজ দ্য গিফট।
জার্সি গিফট দিব, চেষ্টা করব আগামী ক্লাসে একই রকম জিনিস দেওয়ার। ওকে, যদি আগামী ক্লাসে অংশ নাও তাহলে আগামী ক্লাসে একই রকম জিনিস দেবো, 10 জনকে জার্সি দিব, 10 জন, ঠিক আছে? ওকে, তো আজকে এখানে এই ক্লাসের মধ্যে যেহেতু ক্লাসে নেব 2 ঘন্টা, কোনো নামাজের বিরতি দেওয়ার সুযোগ নাই। যে নামাজ পড়তে যাওয়া তোমরা নামাজ পড়ে আবার ফেরত আসো, আমিও ক্লাস শেষ করে তারপর নামাজে যেতে হবে, ক্লাসের মধ্যে নামাজের বিরতি দেওয়ার আজকে সুযোগ হবে না। ওকে, তাহলে দেখো রক্ত ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে নেমে গেল কোন কপাটিকা পার করে? সবাই কমেন্ট করো, কোন কপাটিকা পার করে, কোন কপাটিকা পার করলো? ট্রাইকাসপিড কপাটিকা, ভেরি গুড। এইবার হৃৎপিণ্ড যখন চাপ দিবে, দেখো তো এই হৃৎপিণ্ড চাপ দিবে, রক্তটা এখানে আসলো, এই রক্তটা বের হয়ে যেতে চাইবে না? এই রক্তটা বের হয়ে যাবে যেই পথে, সেটার নাম হলো ধমনী। কারণ রক্ত নিয়ে বের হয়ে যায় কে? ধমনী। রক্ত নিয়ে কোথায় বের হয়ে যাবে? ফুসফুসে যাবে। এই জন্য এটাকে আমরা বলবো পালমোনারি ধমনী। আমরা এটাকে কি বলবো? আমরা এটাকে বলবো পালমোনারি ধমনী। তাহলে রক্ত বের হয়ে গেল। এখন তোমরা সবাই আমাকে বলো, এই রক্তগুলো তো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, সেজন্য নীল কালার দিয়ে আঁকলাম। পালমোনারি ধমনীর মধ্যে তাহলে কোন ধরনের রক্ত বিদ্যমান? অক্সিজেন যুক্ত নাকি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত? বলো, কোন রক্ত? অক্সিজেন যুক্ত নাকি কার্বন ডাই অক্সাইড যুক্ত? তাহলে পালমোনারি ধমনীর মধ্যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এই রক্তটা ফুসফুসে গেল, ফুসফুসে গিয়ে কি ঘটনা ঘটবে তোমাকে আমি বলে দিই। ফুসফুসের মধ্যে এই রকম অ্যালভিওলাস থাকে। এই যে রক্তটা গেল পালমোনারি ধমনীর মাধ্যমে, রক্তটা গেল, রক্তের মধ্যে আছে কার্বন ডাই অক্সাইড। তুমি যখন দম নাও তখন তুমি ফুসফুসের মধ্যে অক্সিজেন গ্রহণ করো, এই যে অক্সিজেন। তো অ্যালভিওলাসের মধ্যে অক্সিজেনের চাপ বেশি আর এই রক্তের মধ্যে কার্বন ডাই অক্সাইডের চাপ বেশি, ফলে ফুসফুসে গিয়ে এই কার্বন ডাই অক্সাইডটা এইটা এইখান থেকে এইখানে চলে যায় আর অক্সিজেনটা এইখান থেকে এইখানে চলে আসে, একটা আদান প্রদান হয়। তাহলে আমরা যখন এই যে দম ছেড়ে দেই, এই কার্বন ডাই অক্সাইডটা শরীর থেকে বের হয়ে চলে গেল, তোমার শরীর থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে চলে গেল। তোমার রক্তে কে প্রবেশ করলো? অক্সিজেন, যেটা আমরা বাতাস থেকে নিলাম। এই অক্সিজেনটা তাকায় দেখো তো, এই অক্সিজেনটা, এই অক্সিজেনটা, এই যে এই অক্সিজেনটা, এই যে শিরাগুলা দিয়ে এই অক্সিজেন শিরাপথে এই জায়গায় চলে আসলো। কোন জায়গায় চলে আসলো? লেফট অ্যাট্রিয়াম। তাহলে এই রক্তটা কি? অক্সিজেন যুক্ত রক্ত। তোমাকে প্রশ্ন করবে ফুসফুস থেকে কোন পথে রক্ত লেফট অ্যাট্রিয়ামে আসে? এইগুলা কি ধমনী না শিরা? বুদ্ধি করে বলো তো, হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসতেছে, এগুলা কি ধমনী নাকি শিরা? ভেরি গুড। তাহলে এগুলাকে আমরা বলবো পালমোনারি শিরা। তোমরা কি একটা জিনিস খেয়াল করছো? আমি পালমোনারি শিরা মোট কয়টা আঁকছি? 1টা 2টা 3টা 4টা। পরীক্ষায় প্রশ্ন আসবে পালমোনারি শিরা কয়টা? তুমি উত্তর দিবা পালমোনারি শিরা 4টা। ভাই এটা নিজেই একটা প্রশ্ন। পালমোনারি শিরা মোট কতগুলা? 2 জোড়া, প্রত্যেক ফুসফুস থেকে 2টা করে। তাহলে 2 দুগুণে 4টা। অক্সিজেন ফিরে আসলো কোথায়? লেফট অ্যাট্রিয়ামে। দেখো পড়া অলমোস্ট শেষ। এবার এইটা যখন নিচের দিকে নামবে তখন সে একটা কপাটিকা পার করে নামবে নিচের দিকে। এই যে এই পাশে ছিল ট্রাইকাসপিড কপাটিকা, এই পাশে হলো বাইকাসপিড কপাটিকা। এটার কয়টা কাস্প? 2টা। তাহলে এইটাকে আমরা বলবো বাইকাসপিড ভালভ, বিভি, টিভির ভাই বিভি, বাইকাসপিড ভালভ। পরীক্ষায় কিন্তু বাইকাসপিড শব্দটা পাবা না ভাইয়া। পরীক্ষায় বাইকাসপিডের বদলে এটা আলাদা করে গুরুত্ব দিয়ে লিখে দিলাম, এমসিকিউ পাবা। বাইকাসপিডের অপর নাম মাইট্রাল কপাটিকা। বারবার এই প্রশ্নটা আসবে। তাহলে মাইট্রাল কপাটিকা কার কার মধ্যে বিদ্যমান? মাইট্রাল কপাটিকা কার কার মধ্যে বিদ্যমান? বাম অ্যাট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকলের মধ্যে মাইট্রাল কপাটিকা, ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকলের মধ্যে ট্রাইকাসপিড কপাটিকা। সবচেয়ে ইম্পর্টেন্ট পড়াটা তোমাদেরকে পড়াই দিলাম, পারবো কিনা? রক্ত বাইকাসপিড কপাটিকা পার করে নিচে চলে আসলো, পারবো? ডান। এইবার এইটা যখন চাপ দিবে, দেখো রক্ত বের হয়ে বল্টুর শরীরে চলে গেল। অক্সিজেন যুক্ত রক্ত বের হয়ে বল্টুর শরীরে চলে গেল। যেই পথে চলে গেল সেটাকে বলে অ্যাওর্টা। মহাধমনী, এইটুকু কষ্ট করে পড়তে হবে। যেই পথে চলে গেল সেটাকে বলে অ্যাওর্টা। দেখো রক্তর খেলা যেখান থেকে শুরু হয়েছিল, সেখানেই আবার রক্ত চলে গেল, অ্যাওর্টা। নতুন 2টা তথ্য শুনো। এই যে ধমনী 2টা যখন বের হয়,
এই ধমনী দুইটার মুখে, এটার নাম পালমোনারি ধমনী, এটার নাম অ্যাওর্টা বা মহাধমনী। এই ধমনী দুইটার মুখে দুইটা কপাটিকা থাকে, এইটাও একটু পড়ে নিতে হবে। দুইটা কপাটিকা থাকে, এই কপাটিকাগুলোর নাম তুমি একটু তাকায় দেখো, এই কপাটিকাগুলোর নাম কি? এইগুলোর নাম হলো সেমি লুনার কপাটিকা। সেমি লুনার কপাটিকা। এইগুলোর নাম সেমিলুনার কপাটিকা। তাহলে সেমিলুনার কপাটিকা কোথায় থাকে? পালমোনারি ধমনী এবং ডান ভেন্ট্রিকলের মুখে, অ্যাওর্টা এবং ডান ভেন্ট্রিকলের মুখে, এখানে দুটো কপাটিকা থাকে, সেমিলুনার কপাটিকা। ঠিক আছে, কমপ্লেক্স হয়ে গেল, প্যারা খাওয়ার কোনো কারণ নাই। রেডি, 1 2 3, ঠান্ডা মাথায় শুনো, না পারার কোনো কারণ নাই। চলো শুরু করা যাক, মন দিয়ে শোনো। পুরো শরীর থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান এট্রিয়ামে আসে, সবাই একমত কিনা? এখান থেকে রক্ত ডান ভেন্ট্রিকলে যায়, একমত কিনা? এখান থেকে ফুসফুসে যায়, সবাই একমত কিনা? ফুসফুস থেকে বাম এট্রিয়ামে আসে, একমত কিনা? বাম এট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে যায়, একমত কিনা? ওইখান থেকে দেহে যায়, একমত কিনা? ছবিটার দিকে তাকাও তো, এর চেয়ে সুন্দর ছবি তুমি আর দেখেছো কিনা? প্রজাপতির মতো দেখতে পাচ্ছ? দেহ থেকে ডান এট্রিয়াম, ডান এট্রিয়াম থেকে ফুসফুস, ফুসফুস থেকে বাম এট্রিয়াম, বাম ভেন্ট্রিকল, আবার দেহ, দেহ থেকে ডান এট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুস, পালমোনারি শিরার মাধ্যমে বাম এট্রিয়াম, বাম ভেন্ট্রিকল, অ্যাওর্টার মাধ্যমে দেহ। কে কে উত্তর করতে পারবা? কে কে পারবা? কে কে পারবা? দেহ থেকে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে ডান এট্রিয়াম, সেখান থেকে ডান ভেন্ট্রিকল, সেখান থেকে ফুসফুস, বাম এট্রিয়াম, বাম ভেন্ট্রিকল, দেহ। এইটা এতটা গুরুত্বপূর্ণ, পারবো কিনা? খুবই 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 গুরুত্বপূর্ণ। আরো একবার, তাহলে তোমাকে প্রশ্ন করবে, দেহ থেকে রক্ত কোথায় আসে? ডান এট্রিয়ামে। ওখান থেকে কোথায় যায়? ডান ভেন্ট্রিকলে। তাদের মধ্যে কি থাকে? তাদের মধ্যে থেকে ট্রাইকাসপিড কপাটিকা। সেখান থেকে বের হয় কোন পথে? পালমোনারি ধমনী। সেখান থেকে আসে কোন পথে? পালমোনারি শিরা। সেখান থেকে নামে কোন পথে? বাইকাসপিড কপাটিকাতে নামে। এই তো। তো এই জিনিস না পারার কোনো কারণ আছে? এটা না পারার কোনো কারণ আছে? এই একটা কনসেপ্ট, এই একটা কনসেপ্ট পড়ে ফেললে তোমার হিউজ পড়ালেখা হয়ে গেল। আমি তোমাদেরকে 4টা কপাটিকা পড়ালাম। কি কি কপাটিকা? বাইকাসপিড কপাটিকা, বাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা, 2টা সেমিলুনার কপাটিকা। তাহলে 4টা কপাটিকা পড়ালাম। আরেকটা কপাটিকা নিজ দায়িত্বে পড়ে নিতে হবে। ইনফিরিয়র ভেনা কাভার মুখে এখানে একটা কপাটিকা থাকে, এই জায়গায় একটা কপাটিকা থাকে ইনফিরিয়র ভেনা কাভার মুখে, এইটার নাম ইউস্টেশিয়ান কপাটিকা। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ইউস্টেশিয়ান এখানে একটা কপাটিকা থাকে যার নাম ইউস্টেশিয়ান কপাটিকা। এইটুকু যে বুঝতে পেরেছো ভাই, হিউজ পড়ালেখা আমি অলরেডি তোমাকে কভার করে দিলাম। ইনশাআল্লাহ সবাই কি পারবো? বিশ্বাস হয় না যে তোমার কি কি পড়া শেষ? আচ্ছা, আরেকটা জিনিস, তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে বলেই আমি তোমাকে পড়াই দিচ্ছি। তাহলে এখানে 2 রকম সংবহন, ভালো করে তাকাও। একটা ফুসফুসে যাবে, ফুসফুস থেকে ফেরত আসবে, দেহে যাবে, দেহ থেকে ফেরত আসবে। খেয়াল করছো কিনা? যেটা দেহের সাথে জড়িত, যেমন এইটা, যেইটা দেহের সাথে জড়িত, এইখান থেকে বাম ভেন্ট্রিকল থেকে দেহতে যায়, তারপর এই পর্যন্ত আসে, এই অংশটুকুকে আমরা বলবো সিস্টেমিক সংবহন। আর এইটাকে আমরা বলবো, যেটা ফুসফুসে যায়, সেইটাকে আমরা বলবো পালমোনারি সংবহন। ডান ভেন্ট্রিকল থেকে ফুসফুস, বাম এট্রিয়াম হয়ে বাম ভেন্ট্রিকল। তাহলে আমরা এইভাবে বলতে পারি, সিস্টেমিক সংবহনের শুরু বাম ভেন্ট্রিকলে, সেটার শেষ ডান ভেন্ট্রিকলে। আমরা এভাবে বলতে পারি, পালমোনারি সংবহনের শুরু ডান ভেন্ট্রিকলে, সেটার শেষ বাম ভেন্ট্রিকলে। কথাটা কি ক্লিয়ার? বুঝতে কি পেরেছি? পারবো কিনা দেখো, বইয়ে যখন প্রশ্ন আসবে উত্তর করতে পারবা কিনা, খুবই গুরুত্বপূর্ণ। হয়তোবা তুমি বুঝতে পারছো না, বইটার দিকে আগে তাকাও। বইয়ের অলরেডি 5-7টা পেজ, নোট কিভাবে করব ভাই, এটা বোঝাটাই হলো আসল খেলা, তারপর নোট কর। আগে এই কনসেপ্টটা তুমি যদি না বুঝো, তাহলে যতই পড়ো খুব একটা লাভ হবে না। এই যে এই ছবিটা আমাদের ডান হয়ে গেছে, কিভাবে হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালিত হয়, এই ছবিটা অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। আচ্ছা, তুমি আগে এই অংশটুকু বের করো। আগে বইয়ের, তোমাদের বই যদি থাকে
ওই অংশটা একটু কম পড়ানো হয়, সেই জন্য পরীক্ষায় আসলে অনেকে উত্তর করতে পারে না, সেই জন্য আসতে পারে কিন্তু সিস্টেমিক সংবহনের লিখিতও আসতে পারে। দেখো এমসিকিউ তুমি কোনো একটা অবু 10-20 করে দিতে পারবা, কিন্তু রিটেনে যদি এরকম স্পেসিফিক প্রশ্ন আসে তুমি উত্তর করতে পারবা না, তোমার যদি না বোঝা থাকে। এই যে তাহলে তাকায় দেখো সিস্টেমিক সংবহন, সিস্টেমিক সংবহন এই যে দেখো কোথা থেকে শুরু, বাম ভেন্ট্রিকল থেকে শুরু, অ্যাওর্টা দিয়ে দেহে গেল, টিস্যু অঙ্গ মানে দেহ, ফিরে আসবে কোন পথে, ভেনা কাভা বা মহাশিরা পথে ফেরত আসবে, ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকল। দেখো তো মিল পাচ্ছ কিনা, এইটা যদি তুমি মুখস্থ করতা তোমার পক্ষে সম্ভব হতো কিনা, পারবো কিনা দেখো তো, দেখো দেখতে পাচ্ছ পারবো, পারা যাবে। ওকে, একইভাবে পালমোনারি সংবহনের ছবিটার দিকে তুমি তাকাও, পারবো। যারা এটা মুখস্থ করতে চাও, মুখস্থ করলে বিপদে পড়ে যাবা, মুখস্থ করে এটা কভার করতে পারবা না বাবারা, আমি তোমাকে ফ্র্যাঙ্কলি বললাম, এটা মুখস্থ করে পরীক্ষার হলে পারবা না, ইহা সম্ভব নহে, ইহা সম্ভব নয়। তুমি যদি মুখস্থ করে বলো যে ভাই আমি মুখস্থ করে এটা পরীক্ষা লিখে আসবো, হইব না, এটা হবে না। আচ্ছা ঠিক আছে, গেল কই, ওকে ঠিক আছে। তো একইভাবে পালমোনারি সংবহনের শুরু কোথা থেকে, দেখো ডান ভেন্ট্রিকল থেকে। পালমোনারি সংবহনের শুরু কোথা থেকে, ডান ভেন্ট্রিকল থেকে, সেখান থেকে আলটিমেটলি বাম ভেন্ট্রিকল। পালমোনারি দেখো ডান ভেন্ট্রিকল, পালমোনারি ধমনী, ফুসফুস, পালমোনারি শিরা, বাম অ্যাট্রিয়াম বাম ভেন্ট্রিকল। পারা যাবে কিনা, ওকে ইনশাআল্লাহ ঠিক আছে, তাহলে পারবো। চলো এবার একটু প্র্যাকটিস করি, চলো এই টপিক থেকে কি কি প্রশ্ন এসেছে আমরা একটু প্র্যাকটিস করি, যে এই টপিক থেকে ভাই কিভাবে কিভাবে প্রশ্ন আসছে। ওকে দেখি তো, এটা মাত্র পড়ালাম, কার কার মনে আছে 36 নাম্বার প্রশ্নটা উত্তর করো। 36 কে কে বলতে পারবা বলো তো, আমি একটু আগেই বললাম ইনফিরিয়র ভেনা কাভার মুখে কোন কপাটিকা থাকে, কে কে বলতে পারবা, ইনফিরিয়র ভেনা কাভার মুখে কোন কোন কপাটিকা থাকে, ইনফিরিয়র ভেনা কাভার মুখে ইউস্টেশিয়ান কপাটিকা। দেখো এই যে ঢাকায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি ইউনিট, আমি বললাম তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি ইউনিটের প্রশ্ন ক্লাসে যা পড়াবো তাই আসবে ভাই, একদম এত দারুণ প্রশ্ন করে, এত দারুণ প্রশ্ন করে। ঠিক আছে দেখো তো 52 নম্বর প্রশ্নের উত্তর বলো, 52 একটু বুঝে পড়লে এটা উত্তর করা সহজ, এগুলো মুখস্থ করা অসম্ভব। ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকলের প্রাচীরের মধ্যে কি থাকে, শিহাব, ভেরি গুড, সঞ্জয় চাকমা, কামরুন নাহার, ফ্যান্টাস্টিক, কবির, অদ্ভুত অদ্ভুত, ট্রাইকাস্পিড কপাটিকা, দারুণ দারুণ দারুণ, খুবই ভালো খুবই ভালো। ঠিক আছে, এইগুলা কেউ যদি মুখস্থ করে বোকাচন্দ্রের দল। দেখো তো 55 নম্বর প্রশ্নটা, দেখো তো ফুসফুস থেকে বাম অলিন্দে রক্ত কে নিয়ে আসে, ডি ইউনিট, কি হবে উত্তর রে, ফুসফুস থেকে বাম অলিন্দে রক্ত কে নিয়ে আসে, সাবাস 55 উত্তর বি, পালমোনারি শিরা। থ্যাংক ইউ অনলাইন ভালোবাসা, যারা বি উত্তর দিচ্ছিস তোরা আমার মন জিতে নিচ্ছিস, অদ্ভুত অদ্ভুত, পরীক্ষার হলেও তোরা নিজেদের মন নিজেরাই জিতে নিতে পারবি। থ্যাংক ইউ, একদম পুরাটা শেষ করার পর দেখবা যে তুমি সব কমন পেয়ে গেছো, সব কমন পেয়ে গেছো। আহ কি যে ভালো লাগছে, খুবই ভালো খুবই ভালো। ওকে এইটা কি বলতো, 72 নম্বর প্রশ্নটা উত্তর বল, 72 নম্বর প্রশ্নের উত্তর বলতো, ডান ভেন্ট্রিকল এবং পালমোনারি নিলয় ওইখানে কোন কপাটিকা থাকে, সেমিলুনার কপাটিকা, কোন সেমিলুনার, পালমোনারি সেমিলুনার কপাটিকা। আহ 72 গ, সাবাস সাবাস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে দিস ইজ গুড, আশা করি পারবি। আর কোনো আছে যেখান থেকে এরকম প্রশ্ন আসছে, এগুলোই কিন্তু গত কয়েক বছরের প্রশ্ন এই টপিক থেকে। ওকে ওকে, আরো দু একটা প্রশ্ন আসতে পারে,
দেখি আরেকটা পাই নাকি, আরো একটা দেই। খুব ভালো লাগছে, তোরা খুব ভালো পাচ্ছিস, খুব ভালো পাচ্ছিস, সবই তো পারতেছিস। যারা পারতেছিস না বুঝবি তুই ক্লাসে মনোযোগ দিচ্ছি না ভাইয়া, তুই কিন্তু পিছায় পড়বি, তুই কিন্তু পিছায় পড়বি। আচ্ছা, ও এগুলো তো জেইউতে আসা প্রশ্ন। আচ্ছা, এগুলো তো জেইউতে আসা প্রশ্ন, চিন্তা করা যায়। জেইউটা তো আলাদা করে দেওয়া। ডিইউ প্রশ্নের কি অবস্থা? ডিইউর প্রশ্নের কি অবস্থা এই টপিক থেকে? ডিইউতে কোন প্রশ্ন আসছে? ডিইউতে 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 আচ্ছা, এইটা, এই যে আমার সালের প্রশ্ন, এইটা আমার সালের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। যে আচ্ছা, খুব বেশি টপিক থেকে এখানে ডিইউতে এই টপিক থেকে খুব একটা প্রশ্ন আসেনি কিছু। ওকে, এক কমেন্ট বারবার করে, এক কমেন্ট বারবার করে করার দরকার নাই, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আমরা এই টপিকটা, এখানে কিন্তু একটা টপিক শেষ হয়নি, কতগুলো টপিক শেষ হয়েছে তোমার কোনো আইডিয়া নেই। দেখো কি কি টপিক শেষ হয়েছে। এই বক্স থেকে তুমি অনেকগুলো প্রশ্ন পাবা, বের করো সবাই, বই বের করে ফেলো, বইয়ের কোন কোন টপিক আমি পড়াই দিলাম। বইটা দেখাই দিই একটু, সবাই একটু তাকায় দেখো, বইটা দেখাই দিই। গেল কোথায়? হ্যাঁ, এই যে এই বক্সটা আমাদের শেষ হয়ে গেছে, তুমি দেখো তো। এই যে, তাহলে বাইকাসপিড বা মাইট্রাল কপাটিকা কোথায় থাকে? বাম অ্যাট্রিয়াম বাম ভেন্ট্রিকলের মাঝে, ডান। এটার কাজ কি? বাম অ্যাট্রিয়াম থেকে রক্ত বাম ভেন্ট্রিকলে যাবে, এইটা সে অ্যালাউ করবে, কিন্তু যখনই রক্ত উল্টা পাশে যেতে চাইবে বাম ভেন্ট্রিকল থেকে বাম অ্যাট্রিয়ামে, সেটাকে সে বাধা দিবে। এই তো, এটা না বাইকাসপিড বা মাইট্রাল। ট্রাইকাসপিডের কাজ কি? হুবহু একই রকম। সেমিলুনার, এই যে দেখো প্রশ্ন আসছে, সেমিলুনার, অ্যাওরটিক সেমিলুনার, পালমোনারি সেমিলুনার, দুটার নামই তো সেমিলুনার। এদের কাজ কি? ডান ভেন্ট্রিকল এবং বাম ভেন্ট্রিকল থেকে রক্ত ধমনীতে পাঠানো, উল্টা পাশ থেকে যখনই আসতে চাইবে সেটাকে বাধা দেওয়া, উল্টা পাশ থেকে যখনই আসতে চাইবে তাদেরকে বাধা দেওয়া। আজকে যারা ক্লাস করছো একটু বলো তো, তার মধ্যে ইঞ্জিনিয়ারিং ক্লাস করছো, ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট কারা কারা? একটু কমেন্ট করো, শুধু যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, যারা ভার্সিটি অ্যাসপিরেন্ট তারা তো এটাকে প্রায়োরিটি হিসেবে নিবাই, কারণ তোমাকে তো ভার্সিটিতে ভালো করতেই হবে। যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, ব্যাকআপ হিসেবে যারা বায়োলজিটা করছো, তারা কি পড়া বুঝতে পারছো তো, নাকি অনেক বেশি জটিল বলে মনে হচ্ছে? পড়া ধরা যাচ্ছে না, আমি কিন্তু সহজ করে বলার চেষ্টা করতেছি, খালি একটু মনোযোগ, একটু ধৈর্য লাগবে, অস্থির হওয়া যাবে না। পড়া বুঝতে পারছো কিনা, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা? অল ক্লিয়ার, ভালো হচ্ছে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে এই তো চারটা ডান। এইবার তোমরা একটু দেখো, এই যে ইনফিরিয়র ভেনা কাভা, এইটাই যে ইউনিটে আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, ইউস্টেশিয়ান কপাটিকা। ইনফিরিয়র ভেনা কাভা, ইউস্টেশিয়ান কপাটিকা, তুমি একটু তাকায় দেখো তো। কপাটিকার নাম কি? ইউস্টেশিয়ান কপাটিকা। এটার কাজ কি? ইনফিরিয়র ভেনা কাভা থেকে ভিতরে রক্ত আসবে, কিন্তু উল্টা পথে যেতে বাধা দিবে। এবার এখানে একটা ভালো জিনিস তাকায় দেখো, যদিও নামে সেমিলুনার কপাটিকা দুইটা, একটার নাম অ্যাওরটিক সেমিলুনার আর একটার নাম পালমোনারি সেমিলুনার, কিন্তু প্রকৃতির দিক দিয়ে সেমিলুনার কপাটিকা চারটা। এইখানে দেখো ইউস্টেশিয়ান কপাটিকা, এটাও নাকি সেমিলুনার টাইপের, তারপরে থিবেসিয়ান কপাটিকা, এটাও নাকি সেমিলুনার টাইপের, আর ওরা তো অলরেডি সেমিলুনার টাইপেরই। তো পরীক্ষায় যদি প্রশ্ন করে হৃৎপিণ্ডে সেমিলুনার কপাটিকা কয় ধরনের সেমিলুনার কপাটিকা আছে, উত্তর হলো 4 ধরনের সেমিলুনার কপাটিকা আছে। 1, 2, 3, 4। হৃৎপিণ্ডে 4 ধরনের সেমিলুনার কপাটিকা আছে। হৃৎপিণ্ডে 4 ধরনের সেমিলুনার কপাটিকা আছে। কয় ধরনের সেমিলুনার কপাটিকা? 4 ধরনের সেমিলুনার কপাটিকা। অন্ততপক্ষে এই তথ্যটা মনে রাখার চেষ্টা করি। এখানে আরেকটা কপাটিকার কথা বলা আছে, থিবেসিয়ান কপাটিকা। ভাই এইটা তো আমরা বুঝি না, এই যে লেখা আছে থিবেসিয়ান, এটা থেকে যদি প্রশ্ন আসে আমি তো পারবো না। আচ্ছা, তোমাদেরকে একটা ছবি দ্রুত দেখাই দেই, পরবর্তীতে আর দেখাবার টাইম হবে বলে মনে হয় না। দেখো হৃৎপিণ্ডের গায়ে রক্তনালী দেখতে পাচ্ছ, এই রক্তনালীটা ব্লক হলে মানুষ মারা যায়। এই রক্তনালীটা ব্লক হলে হার্ট অ্যাটাক,
হার্ট অ্যাটাকের নাম শুনছো না, আমিনার মা বলে মানুষ মারা যায়, এই রক্তনালীটা ব্লক হলে সবচেয়ে বড় হার্ট অ্যাটাকটা মানুষের হয়। সরি, এইটা ওইটা বা এইটা দুইটাই, এইটা ব্লক হলে সবচেয়ে বড় হার্ট অ্যাটাক হয়। তো এই যে রক্তনালীগুলা যেটা হার্টের পেশিতে রক্ত সরবরাহ করে, এই পেশিগুলাকে, এই রক্তনালীগুলাকে কি বলে? এইগুলাকে বলে করোনারি ধমনী। করোনারি ধমনী। আর এই যে শিরাগুলা তার পাশেই, এগুলাকে বলে করোনারি শিরা। করোনারি বানানটা পরেরটা ঠিক, আগেরটা ভুল। তাহলে করোনারি ধমনী, করোনারি শিরা, এই দুইজনকে একসাথে বলে করোনারি সংবহন। হৃৎপিণ্ডের নিজস্ব যে সংবহন, সেইটাকে বলে করোনারি সংবহন। তুমি একটা ভালো জিনিস একটু তাকায় দেখো, তোমাকে কিন্তু স্যাররা প্রশ্ন করবে, এই যে করোনারি ধমনী, এটার জন্ম কোথায়? তোমাদেরকে একটু খেয়াল করাই দিচ্ছি, এই যে করোনারি ধমনী, এটা জন্ম কোথায়? তাকায় দেখো তো, এটা একটু নিচের দিকে নামাচ্ছি, তুমি দেখো এই যে করোনারি ধমনীর জন্ম কোথা থেকে। ছবিটা খুবই ইম্পর্টেন্ট। করোনারি ধমনীর জন্ম মহাধমনী থেকে, এইটার নাম মহাধমনী বা অ্যাওর্টা। এই যে করোনারি ধমনী সেখান থেকে তৈরি হয়। তাহলে মহাধমনী থেকে করোনারি ধমনীর জন্ম, জেনে নিলা, ঠিক আছে? তাহলে মহাধমনী থেকে করোনারি ধমনীর জন্ম, আর এগুলো হলো করোনারি শিরা। সবগুলো শিরার শেষ শিরাটা দেখো, এটা হলো হৃৎপিণ্ডটার সামনের দিক, হৃৎপিণ্ডটাকে আমি ঘুরাই দিলাম, এই হলো হৃৎপিণ্ডের পিছনের দিক। হৃৎপিণ্ডের, এটা হলো হৃৎপিণ্ডের পিছনের দিক। মোটা একটা শিরা দেখা যাচ্ছে, যে মোটকা একটা শিরা, ভোটকা, এই শিরাটার নাম, এই ভোটকা শিরাটার নাম করোনারি সাইনাস। ভাইয়া কিছু বুঝতেছি না, এগুলো কি? খালি শুনতে থাকো, এখনই বুঝে যাবা। বাংলাদেশে যত নদী, ধরো এইটা হলো বাংলাদেশের মানচিত্র, চট্টগ্রাম, সিলেট, এই বাংলাদেশের যত নদী শেষ পর্যন্ত কোথায় যায়? বঙ্গোপসাগরে যায় না? বঙ্গোপসাগর। যেই নদীটা সিলেট থেকে আসে, যেই নদীটা কুড়িগ্রাম দিয়ে ঢুকে, যেই নদীটা পদ্মা দিয়ে ঢুকে, পদ্মা হয়ে সবাই দিন শেষে একটা নদীর সাথে মিশে আলটিমেটলি ধরো বড় একটা নদী হয়ে বঙ্গোপসাগরে যায় না? তো সবগুলা শিরা একইভাবে এই যে করোনারি সাইনাসে প্রবেশ করে। এই করোনারি সাইনাস পুরো রক্তটাকে কালেক্ট করে হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়ামে সাবমিট করে, যে নে ভাই আরো কিছু রক্ত তোকে দিলাম। পুরো শরীর থেকে তো ডান অ্যাট্রিয়ামে রক্ত আসেই, এছাড়া হৃৎপিণ্ডের পুরো শরীর থেকে রক্তটাও ডান অ্যাট্রিয়ামে যায়। এই করোনারি সাইনাসের মুখে এই জায়গাতে থিবেসিয়ান কপাটিকা থাকে। বিজ্ঞানী থিবেসিয়ানের নাম অনুসারে এটার নাম থিবেসিয়ান কপাটিকা। তো শুনে তোমার একটু কঠিন বলে লাগতে পারে, কিন্তু একবার পড়ে ফেললে এটা মনে রাখা খুব একটা কঠিন না। দেখো এই কথাটাই বলা আছে, করোনারি সাইনাস এবং ডান অ্যাট্রিয়ামের মাঝে থিবেসিয়ান কপাটিকা থাকে। পারা যাবে? ও ভাই বোনেরা, এটাকে উত্তর করতে পারবো? পারবো ইনশাল্লাহ, পারবো পারবো। দেখো এখানে একটা প্রশ্ন আসছিল, এখন তুমি এটা উত্তর করতে পারবা, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন এই প্রশ্নটা উত্তর করতে পারবা। ওকে, প্রশ্ন নাম্বার 35, 35 নাম্বার প্রশ্নটা উত্তর করো। ভাই অনেক ওয়ার্ড তো নতুন, গাজী আজমল স্যারের বইয়ে নাই। এমন কোন ওয়ার্ড আমি বলছি না যেটা গাজী আজমল স্যারের বইয়ে নাই। আমি তোমাদেরকে এখানে বায়োলজি বিশারদ বানাতে আসিনি। আমি তোমাদেরকে সবগুলো ভার্সিটি ভর্তি পরীক্ষায় যাতে তুমি কমন পাও, আমি সেইটা চেষ্টা করছি। তাহলে এই যে করোনারি, আচ্ছা, তো এই টপিকটাতেই যেহেতু আছি, করোনারি বই থেকেও দাগাই দেই, বইটাও বের করে ফেলো। এই যে বইয়ের কোন জায়গায় আছে, এই লাইনটা থেকে প্রশ্ন আসছে, করোনারি সংবহন পুরাটাই পড়ায় দিলাম। ওকে, ডান, ডান, ডি ফর ডান। এবার তোমাদেরকে আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখি কে কে উত্তর করতে পারো। তোমাকে পরীক্ষায় বলল যে ধমনীর, সরি, তোমাকে পরীক্ষায় বলল ধমনী শুরু হয় কোথায়, শেষ হয় কোথায়? উত্তর করো তো। শিরা শুরু হয় কোথায়, শেষ হয় কোথায়? ধমনী শুরু হয় হৃৎপিণ্ডে, শেষ হয় কৈশিক জালিকায়। কৈশিক জালিকা। শিরা
শুরু হয় কৈশিক জালিকায়, শেষ হয় হৃৎপিণ্ডে। এটাই হলো নর্মাল কথা। আরো একবার, ধমনী শুরু হয় হৃৎপিণ্ডে, শেষ হয় কৈশিক জালিকায়। শিরা শুরু হয় কৈশিক জালিকায়, শেষ হয় হৃৎপিণ্ডে। এটা হলো নর্মাল নিয়ম, এইটাই হলো নিয়ম। কিন্তু কেউ কি আছে এরকম যে নিয়মটা ব্যত্যয় করে? এমন একদল লোক আছে যাদের শুরু, এমন একদল আছে যাদের শুরু কৈশিক জালিকাতে, যাদের শুরু কৈশিক জালিকাতে এবং শেষও কৈশিক জালিকাতে। যাদের শুরু কৈশিক জালিকা, শেষও কৈশিক জালিকা, এই ধরনের রক্তনালীকে বলা হয় ধমনী শিরা, আলাদা ব্যাপার। এদেরকে বলা হয় পোর্টাল রক্তনালী, পোর্টাল। যদি ধমনী এরকম করে সেটাকে বলবা পোর্টাল ধমনী, যদি শিরা এরকম করে সেটাকে বলে পোর্টাল শিরা। তাহলে খেয়াল করো, এইটাই একমাত্র রক্তনালী যেটার সাথে হৃৎপিণ্ডের সরাসরি সম্পর্ক নাই। এরকম একটা প্রশ্ন তুমি পরীক্ষায় পেতেই পারো যে নিচের কোন রক্তনালীর সাথে হৃৎপিণ্ডের সরাসরি সম্পর্ক নাই। উত্তর হলো পোর্টাল রক্তনালী। এই প্রশ্নটা আমি মেডিকেলে তো না, কোন একটা ভার্সিটিতে আসতে দেখছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইরকমই একটা রক্তনালী। এই যে দেখো তো 53 নাম্বার প্রশ্ন, নিচের কোন সংবহন, জাহাঙ্গীরনগর ডি ইউনিট। কি দারুণ প্রশ্ন, তাকায় দেখো তো পারবো কিনা। ভাইয়া বুঝাই দেন এটা কিভাবে ঘটে, বুঝাই দেন। তাহলে এইটার সাথে কিন্তু হৃৎপিণ্ড সরাসরি সম্পর্কিত না। ভাইয়া এটা আরেকটু বুঝাই দেই, তাই না? আমাদের শরীরে পোর্টাল তন্ত্র কিভাবে কাজ করে এইটা কিন্তু জাস্ট তোমার জেনে রাখা দরকার। এই যে এইটা আমাদের 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 লিভার, আমাদের যকৃত, দেখতে পাচ্ছ আমাদের লিভার। আমরা যে খাবারগুলো খাই সেগুলো পাকস্থলী, আমাদের নাড়িভুঁড়ির মধ্যে এটাকে ভেঙে চুরে আমাদের পাকস্থলী বা আমাদের নাড়িভুঁড়ির মধ্যে থাকে। কথা ক্লিয়ার? আচ্ছা, সব হার্ড প্রশ্ন কি জাবি করে? জাবি সবচেয়ে হার্ড প্রশ্ন করে। তো দেখো, এই যে জাল থেকে জন্ম, এই যে জাল থেকে জন্ম, এই যে জাল থেকে জন্ম, জাল থেকে জন্ম, জাল থেকে জন্ম, কৈশিক জালিকা থেকে জন্ম। জন্ম কোথা থেকে? কৈশিক জালিকা। এই যে রক্তনালীটা তৈরি হলো, এইটাই হলো পোর্টাল শিরা। জাল থেকে শুরু, শেষ দেখো কোথায়? আবার জালের মধ্যে, লিভারের ভিতরে গিয়ে এইটা আবার জালের মধ্যে। কথাটা কি ক্লিয়ার? তাহলে আমাদের শরীরে কোন পোর্টাল শিরাটা আছে? হেপাটিক পোর্টাল শিরা। মানুষের শরীরে যেই পোর্টাল শিরাটা আছে সেটার নাম হেপাটিক পোর্টাল শিরা। হেপাটিক পোর্টাল শিরা কিভাবে কাজ করে? আমাদের সকল পৌষ্টিক অঙ্গ থেকে হেপাটিক পোর্টাল শিরা রক্ত নিয়ে কোথায় পৌঁছায় দেয়? যকৃতে পৌঁছায় দেয়। এইটুকু হলো পোর্টাল তন্ত্র। আমাদের সকল পৌষ্টিক অঙ্গ থেকে রক্ত কোথায় পৌঁছায় দেয়? যকৃতে পৌঁছায় দেয়। মানুষের শরীরে কোন পোর্টাল শিরাটা আছে? মানুষের শরীরে শুধুমাত্র হেপাটিক পোর্টাল শিরা আছে, রেনাল পোর্টাল শিরা নাই। তাহলে পুরো তাকায় দেখো, সংবহন মোট কয় রকম? সংবহন মোট 4 রকম। তোমাকে আমি 4 রকম সংবহনই পড়াই দিলাম। তাহলে এটাকে বলে পোর্টাল সংবহন। তোমার কিন্তু এটা ছোট প্রশ্ন আসতে পারে, পোর্টাল সংবহন কাকে বলে? যে সংবহনের জন্ম কৈশিক জালিকায়, শেষ কৈশিক জালিকায়, তাকে বলে পোর্টাল সংবহন। এই যে দেখো, কৈশিক জালিকা থেকে উৎপন্ন শিরা সেখানে পুনরায় জালিকায় বিভক্ত হয়, যার জন্ম জালিকায়, শেষ জালিকায়, সেটাকে বলা হয় পোর্টাল সংবহন। এইটুকু যদি বুঝে ফেলতে পারো, অনেকটুকু পড়া হয়ে গেল। এখন এই প্রশ্নটাতে এখানে বইয়ে একটা ভুল দেওয়া আছে, সেটা তোমরা একটু বইটা কেটে ঠিক করে নাও। সবাই বইটা কেটে নাও। দেখো, পালমোনারি ধমনী কাকে বলে, পালমোনারি শিরা কাকে বলে? আমরা সবাই জানি পালমোনারি ধমনী। তোমরা মনে করে বলো তো, কি রক্ত বহন করে? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে। পালমোনারি শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। বইয়ে কার্বনটা দেওয়া আছে, কেটে দাও। কার্বনটা কেটে দিয়ে ডান কমেন্ট করো। বইয়ে কিন্তু ভুল দেওয়া আছে, এখানে লেখা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, একদম ভুল। এটা হবে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, ফুসফুস থেকে দেহে নিয়ে আসে। কোথা থেকে কি নিয়ে যায় এইটা তুমি নিজেই বুঝতে পারার কথা, না বুঝতে পারার কোনো কারণ নাই। পালমোনারি ধমনী, ধমনীর প্রাচীরটা কি? মোটা, লুমেনটা কি ছোট, চাপ কি বেশি? এই কথাগুলাই বলা। প্রাচীরটা মোটা, চাপ সেজন্য বেশি।
তাই না? শিরা প্রাচীর পাতলা, চাপ কম। আর পালমোনারি ধমনীর শুরুতেই একটা কপাটিকা আছে, ওই যে সেমিলুনার কপাটিকা। যদিও তোমাদেরকে আমি বলেছিলাম ধমনীতে কোনো কপাটিকা থাকে না, কিন্তু ধমনীর ভিতরে আর কোনো কপাটিকা নাই, একদম শুরুতেই একটা কপাটিকা আছে, ওই যে সেমিলুনার কপাটিকা। এইটাই এখানে বলা, সংযোগ স্থলে কপাটিকা আছে কিনা। সেমিলুনার কপাটিকা থাকে, পালমোনারি শিরা যখন রক্ত নিয়ে ঢুকে কোনো কপাটিকা থাকে না। এই পার্থক্যটা এই জায়গায় দেওয়া আছে। তাহলে ধমনী শিরার এই পার্থক্যটা থেকে কি প্রশ্ন আসবে? সত্য মিথ্যা আসতে পারে। সত্য মিথ্যা, সত্য কোনটা মিথ্যা কোনটা, যদি তুমি এটা মুখস্থ করার চেষ্টা করো, তোমার কাছে আমি মাফ চেয়ে নিলাম। থ্যাংক ইউ সো মাচ হয়ে যাবা বায়োলজি পরীক্ষা দিয়ে, একদম থ্যাংক ইউ সো মাচ হয়ে যাবা। মনে হবে প্রশ্নটা ছিঁড়ে ফেলি, তুমি যদি ওগুলো মুখস্থ করে উত্তর করতে চাও, একদম ধরা খেয়ে যাবা। বিশ্বাস করো, এত সহজ না, কিন্তু বুঝে ফেললে একদমই ইজি। তোমাকে এটা কেউ আটকাইতে পারবে না, সংবহন থেকে কেউ আটকাতে পারবে না। ওকে, বিউটিফুল বিউটিফুল। ওকে, ঠিক আছে। এইবার যে টপিকটা পড়াই দিব, আর কি কোনো কিছু বাকি থাকলো কিনা? এখানে আরো দু একটা টপিক বাকি আছে। ওকে, সো তাহলে অনেক কিছু শিখলা। একটু ছবির দিকে তাকাও, কয়েকটা জিনিস একটু খালি খেয়াল করাই দিই। বইয়ের এই ছবিটাও খেয়াল করতে পারো চাইলে তুমি। তারপরে আমি তোমাকে 3D ছবিও দেখাই দেবো, কয়েকটা জিনিস একটু আমাদেরকে পড়তে হবে, আর যা যা প্রশ্ন আসতে পারে। ওকে, বইয়ে তো চোখটা নাই, বইয়ের ছকটা নাই আমাদের। নতুন, এটা তো আপডেটেড বই, এটার পিডিএফটা তো তোমাদেরকে আমরা দিয়ে দিব। এখান থেকে ছকটা কেটে নিয়ে বা স্ক্রিনশট তুলে প্রিন্ট করে যেভাবে পারো ছকটা কিন্তু আসতে পারে। তোমাদের বইটা যদি একটু পুরাতন, কোনো প্যারা নাই, আমাদের পিডিএফটা একটু কষ্ট করে পড়ে নিবা। আচ্ছা, ঠিক আছে। এখন ভাইয়ারা একটু তাকাও, এই যে হৃৎপিণ্ডটার ভেতরের দিকে গেলাম আমরা, হৃৎপিণ্ডের ভেতরের দিকে গেলাম। ওকে, সবাই একটু দেখতে পাচ্ছি, এইটা হলো কপাটিকা, এইটা হলো কপাটিকা। হ্যাঁ, এই হলো কপাটিকা। তুমি একটু তাকায় দেখো, এই যে কপাটিকা, একটু দেখো, এই যে কপাটিকার সাথে কিছু দড়ি লাগানো আছে, পরীক্ষায় প্রশ্ন করবে কপাটিকার সাথে এই যে দড়িগুলো লাগানো, এদের নাম কি? নামটা তুমি পরীক্ষায় পাবা, এদেরকে বলে কর্ডি টেন্ডিনি। কর্ডি টেন্ডিনি, কি বলে এদেরকে? কর্ডি টেন্ডিনি। সবাই শব্দটা একবার কমেন্ট করো, তাহলে কোনোদিন ভুল হবে না। কপাটিকা খোলার জন্য যে সুতাগুলা, কি নাম? কর্ডি টেন্ডিনি। একবার লিখে ফেলো, একবার লিখে ফেলো। ওকে, ঠিক আছে। এরপরে তুমি তাকায় দেখো, এইখানে দেখো, আমি টাচ করব, দেখবা জ্বলে উঠবে। দেখতে পাচ্ছ একটা মাংস আছে, এইটা একটা, দেখতে পাচ্ছ মাংস, এই মাংসর সাথে কর্ডি টেন্ডিনিটা লাগানো। এখানে একটা মাংস দেখা যাচ্ছে, এই যে একটা মাংস, যেই পেশির সাথে কর্ডি টেন্ডিনিগুলো লাগানো থাকে, এই পেশিগুলাকে কি বলে? কোন পেশিগুলোর সাথে কর্ডি টেন্ডিনি লাগানো থাকে, এই পেশিগুলাকে কি বলে? এই পেশিগুলাকে বলে, এই পেশিগুলাকে বলে প্যাপিলারি পেশি। তাহলে এইটা হলো কর্ডি টেন্ডিনি, এই হলো প্যাপিলারি পেশি। কপাটিকা খোলা বন্ধ হওয়ার সাথে কোন পেশি জড়িত? উত্তর হলো প্যাপিলারি পেশি। এরপর তোমাকে প্রশ্ন করতে পারে যে হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে বেশি পুরু? হৃৎপিণ্ডের বাম ভেন্ট্রিকলের প্রাচীর। দেখো, এই যে বাম ভেন্ট্রিকলের প্রাচীরটা অনেক মোটা, ডান ভেন্ট্রিকলের প্রাচীরের তুলনায় এটা 3 গুণ মোটা, এই কথাটা বইয়ে বলা আছে। বাম ভেন্ট্রিকলের প্রাচীর সবচেয়ে মোটা, কয় গুণ মোটা? 3 গুণ পুরু। সবচেয়ে পুরু প্রাচীর কার? বাম ভেন্ট্রিকলের, কারণ ও যখন একটা চাপ দেয় রক্তটা পুরো শরীরে ছড়ায় পড়ে, বাম ভেন্ট্রিকলকে সবচেয়ে বেশি কাজ করতে হয়। তাহলে এইটুকু পড়া তোমাকে আমি চেষ্টা করলাম পড়ায় দেওয়ার। এই তো, এই যে এই হলো আমাদের হার্টের মূল কথা। তোমাকে যেই যে লাইন দাগায় দেওয়া আছে, মোটামুটি সবগুলো তথ্যই আমি তোমাকে আজকে পড়িয়ে দিলাম হার্ট থেকে। তুমি যদি বইটা রিডিং পড়ো, ভাইয়া কোন লেকচারশিট পড়বো, এই বইটা যদি দাগানো লাইনগুলো একবার পড়ো, তুমি সব জায়গায় কমন পেয়ে যাবা। আমি আজকের ক্লাসে সবই আলোচনা করেছি, যদি কোনো কিছু বুঝতে না পারো আমাকে প্রশ্ন করো। এইটা একবার একটা প্রশ্ন আসছিল, একটু তাকাও, সবাই একটু কষ্ট করে ছবিটার দিকে তাকাও। এইটা থেকে একবার ডেন্টাল বা মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল, যাতে তোমাদের ভবিষ্যতে আসলে তোমরাও পারো। ট্রাইকাসপিড কপাটিকা 1 2 3টা কাস্প, বাইকাসপিড কপাটিকা 1টা 2টা কাস্প। কিন্তু যেগুলো সেমিলুনার কপাটিকা, ভালো করে তাকাও, ওদেরও কিন্তু আসলে 3টা পাতা। দেখো, সেমিলুনার কপাটিকা গুলারও কিন্তু 3টা পাতা, দেখতে পাচ্ছ?
কিন্তু ওদেরকে আমরা ট্রাইকাসপিড বলে ডাকি না, কিন্তু ওদেরকে সেমিলুনার বলে ডাকা হয়। কিন্তু দেখতে কিন্তু ওদের 3টা পাতা। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ত্রিপত্রী কপাটিকা কয়টা? এরা প্রত্যেকেই কিন্তু ত্রিপত্রী কপাটিকা। এরা প্রত্যেকেই 1 2 3 এরকম একটা প্রশ্ন আসছিল। ত্রিপত্রী কপাটিকা কয়টা? এরা সবাই ত্রিপত্রী কপাটিকা। একমাত্র মাইট্রাল কপাটিকাটা ত্রিপত্রী না, দ্বিপত্রী। তাহলে এইটা একটা এমসিকিউ তুমি পেলে, যাতে তুমি উত্তর করতে পারো, সেই জন্য তোমাকে আমি এটা পড়াই দিলাম। এই বক্স অলরেডি ডান, আমাদের এটা পুরাটাই শেষ। আমাদের একটা ছোট্ট টপিক বাকি, কিভাবে হার্টবিট চলতে থাকে সেটা নিয়ে আমি তোমাদেরকে পড়াবো। আশা করি তোমরা সবাই জানো হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টোল, হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। এই সিস্টোল এবং ডায়াস্টোল মিলে তৈরি হয় হার্টবিট। আশা করি সবাই জানো। সামনে তোমার যদি ভালো লাগে, এই যে আমরা এই ছবিটা পড়লাম, আমরা যে অনেক মনোযোগ দিয়ে যে এই ছবিটা পড়লাম, প্রজাপতির মতো এই যে ছবিটা পড়লাম, এই ছবিটাই কিন্তু এই জায়গায় এতটা আলোচনা করে লেখা আছে। এই যে কথাটা, এই কথাটাই কিন্তু বইয়ে এতগুলো আলোচনা করছে। তোমার যদি ভালো লাগে তুমি পড়তে পারো, না লাগলে এটা তুমি রিডিং, যদি সময় থাকে রিডিং পড়বা, সময় না থাকলে রিডিং পড়ার কোনো দরকার নাই। তোমার বেসিকটা ক্লিয়ার থাকলেই হয়ে গেছে, পুরোপুরি উত্তর করতে পারবা। ঠিক আছে, তোমরা আমাকে বলো তো, মানুষের হৃৎপিণ্ডে কয়টা সার্কিট? ডান পাশে একটা সার্কিট, বাম পাশে একটা সার্কিট। খেয়াল করো, মানুষের হৃৎপিণ্ডে ডান পাশে কিন্তু শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড, আর বাম পাশে শুধু অক্সিজেন। মনে আছে? দেখতে পাচ্ছ? তাহলে মানুষের হৃৎপিণ্ডে আসলে সত্য কথা 2টা সার্কিট, সেজন্য আমাদের হৃৎপিণ্ডকে বলে দ্বিবর্তনী হৃৎপিণ্ড। আর রুই মাছে শুধুমাত্র একটা সার্কিট। তোমরা যারা এইচএসসি তে রুই মাছের হৃৎপিণ্ডটাও পড়ো নাই, তাদের জন্য মনে করাই দিতে চাই, রুই মাছের হৃৎপিণ্ড ভাইয়া এই রকম ছিল। রুই মাছের হৃৎপিণ্ড এই রকম ছিল। এইখান থেকে রক্ত, এই দিক দিয়ে রক্ত ঢুকে এই দিক দিয়ে বের হয়ে যেত। শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ঢুকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বের হয়ে যেত। এটাকে বলে সিঙ্গেল সার্কিট। এটা শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড নিয়ে ডিল করে। অথচ মানুষের হৃৎপিণ্ড এক পাশে ডিল করে কার্বন ডাই অক্সাইড নিয়ে, আরেক পাশে ডিল করে অক্সিজেন নিয়ে। তাহলে আমাদেরটা কিন্তু ডাবল সার্কিট। তো 1-এর সাথে 2-এর কি পার্থক্য? এই কথা তুমি একবার রিডিং দিও। কোনো যদি লাইন না বুঝো আমাকে বলো, প্রত্যেকটা হরফ তোমার বুঝতে পারার কথা। খুবই সিম্পল পড়া। একইভাবে এইটারই আরেকটা বক্স তোমার বইয়ে দেওয়া আছে, মানুষের সাথে রুই মাছের হৃৎপিণ্ডের কি পার্থক্য, এরকম একটা কথা বলা আছে। আর হার্ট কেন প্রতি মুহূর্তে এরকম লাফাইতে আছে, এটা একটা এমসিকিউ আসবে। এটা কিন্তু তোমাদের রিটেন প্রশ্ন আসতে পারে। হৃৎপিণ্ড কেন কখনো ক্লান্ত হয় না? 2টা কারণ লিখবা, 2টা শব্দ লিখলেই তোমার পড়া হয়ে গেল। ধরো আমি যে একটা ক্লাস নিচ্ছি, তোমাদেরকে বললাম আজকে আমি টানা 10 ঘন্টা ক্লাস নিব। আমি যদি একটানা নেই, তাহলে দেখা যাবে যে 3 ঘন্টা পর, 4 ঘন্টা পর আমি আর কথা বলতে পারছি না, দাঁড়ায় থাকতে পারছি না, আমার প্রচন্ড ক্লান্ত লাগছে। কিন্তু আমি যদি প্রত্যেক 1 ঘন্টা ক্লাসের পর 15 মিনিট চুপচাপ থাকি, 15 মিনিট শুয়ে থাকি, রেস্ট করি, তাহলে দেখা যাবে যে আমি হয়তোবা 10 ঘন্টা ক্লাস নিলেও নিতে পারবো। তোমার হার্ট 1 সেকেন্ডের জন্য রেস্ট নেয় না, হার্টবিট চলতেই আছে। তাহলে হৃৎপিণ্ড কি কখনো ক্লান্ত হয় না? উত্তর হলো কখনো ক্লান্ত হয় না। উত্তর হলো কেন? কারণ তুমি হয়তো বা দেখতে পাচ্ছ হার্ট কখনো রেস্ট নেয় না, কিন্তু বাস্তবতা হলো হার্টের রেস্টিং টাইম সবচেয়ে বেশি। হার্ট 2টা বিটের মধ্যে, ওভাবে চিন্তা করা যাবে না। হার্টের যে ইলেকট্রিক্যাল ইম্পালস, একটা ইলেকট্রিক্যাল ইম্পালস, হার্টের যে ইলেকট্রিসিটি, একটা ইলেকট্রিসিটি তৈরি হওয়ার পর আরেকটা তৈরি হওয়ার মাঝখানে যে গ্যাপটা, এইটাকেই বলে রেস্টিং টাইম। এই রেস্টিং টাইমটাকে বাংলায় বলে নিঃসার কাল। এটা অনেকেই ভুল করে, সেজন্য এত গুরুত্ব দিয়ে লিখছি। হার্টের 2টা বিটের মধ্যে বা হার্টের 2টা ইলেকট্রিসিটি তৈরি করার মধ্যে নিঃসার কাল অনেক বেশি। সে অনেকটুকু রেস্ট নেয়, প্রচন্ড পরিমাণে সে রেস্ট নেয়। তারপরে আরেকটা, যত বডিতে যত মাংস আছে, যত নিউরন আছে, সবার মধ্যে সবচেয়ে বেশি রেস্ট নেয় কে? হার্ট মাসেল, 2টা ইলেকট্রিসিটি তৈরি করার মধ্যে। তো সে কি লিখবা তাহলে? হার্টের রেস্টিং টাইম সবচেয়ে বেশি। কতটুকু? হার্টের রেস্টিং টাইম, এই যে রেস্ট নেওয়ার সময় সবচেয়ে বেশি। 2টা হার্টের উদ্দীপনা, এটা একটা উদ্দীপনা, এইটা আরেকটা উদ্দীপনা। 2টা উদ্দীপনার মধ্যবর্তী সময় আমরা হয়তো বা বুঝতে পারছি না, বাট দেখো দীর্ঘতম নিঃসার কাল, সবচেয়ে বেশি সময় রেস্ট নেয়। আরেকটা কথা, হার্ট
যখন অনেক বেশি জোরে জোরে পাম্প করে, খেয়াল করো, হার্ট যখন অনেক বেশি জোরে জোরে পাম্প করে, সে পাম্প করার ফলে হার্টে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। এইটা বুঝাতে যাবো কিনা আমি বুঝতেছি না, তারপরও খালি তোমাদেরকে দ্রুততার সাথে বলি, তোমাদের হয়তো বা আইডিয়া থাকবে, তোমরা এটা এইচএসসিতে পড়েছো। নর্মালি গ্লুকোজের সাথে অক্সিজেনের বিক্রিয়ায়, সবাত শ্বসন প্রক্রিয়ায় 36 অণু এটিপি এবং 6 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। আশা করি তোমরা জানো এই বিক্রিয়াটাকে বলে সবাত শ্বসন। যখন হার্ট অনেক বেশি বেশি পাম্প করতে থাকে তখন দেখা যায় যে অক্সিজেন, পর্যাপ্ত অক্সিজেন পায় না, তো তখন হার্ট থেকে গ্লুকোজ, অক্সিজেনের অভাবে হার্টের মধ্যে অবাধ শ্বসন হয়। অবাধ শ্বসনের মাধ্যমে হার্টে উৎপন্ন হয় ল্যাকটিক অ্যাসিড। এটা কিন্তু তোমাদের রিটেন পরীক্ষায় আসতে পারে, আমি কিন্তু একবারই পড়াই দিচ্ছি, বারবার পড়াবো না। খেয়াল করো, হার্টে অবাধ শ্বসনের ফলে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। এই ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হলে আমরা ক্লান্ত হয়ে যাই। তুমি যে দৌড়াতে পারো না, 1 2 কিলোমিটার দৌড়াতে পারো না, কেন? কারণ তোমার পেশি কোষে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, হার্টেও উৎপন্ন হয়। কিন্তু মজার ব্যাপার, হার্ট এই ল্যাকটিক অ্যাসিডটা থেকেই, এইটাকেই সে পুষ্টি দ্রব্য হিসাবে ব্যবহার করে এই ল্যাকটিক অ্যাসিড থেকে সে পুনরায় শক্তি তৈরি করতে পারে। অর্থাৎ যেই জিনিসটা তাকে ক্লান্ত করে দিবে সেই জিনিসটাকেই সে রিইউজ করে, সেটা থেকে সে নতুন করে শক্তি জেনারেট করে। এই দুইটা কারণে হার্ট কখনো ক্লান্ত হয় না। ব্যাপারটা খুবই মজার। অন্য সকল কোষ ল্যাকটিক অ্যাসিডের কারণে ক্লান্ত হয়ে যায়, হার্ট সেখানে এই ল্যাকটিক অ্যাসিডটাকে পুষ্টি হিসাবে ব্যবহার করে এবং হার্টের নিঃসারকাল অনেক বেশি। এই দুইটা কারণে হার্টের পেশি কখনো ক্লান্ত হয় না। কথাটা কি ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি কিনা? কথাটা কি বুঝতে পেরেছো কিনা? পারবো কিনা? বুঝেছো? পারবো, ক্লিয়ার? দুইটা পয়েন্টে লিখে দিবা, ফুল মার্ক পাবা। দুইটা পয়েন্টে একদম লিখে দিবা, 100তে 100 ফুল মার্ক পাবা। এই বক্সটা সবাই নিজ দায়িত্বে রিডিং পড়বা, কারণ প্রতিটা লাইন আমরা ওই গল্পের মাধ্যমে পড়ে ফেলছি। এটা যে মুখস্থ করতে যাবে ও একদম বোকা, এটা নিজ দায়িত্বে পড়ে ফেলবা। ওকে, ঠিক আছে। আর এই বক্স থেকে প্রশ্ন আসবে, এটা তোমাদেরকে ব্রেনের মধ্যে ঢুকাই দিচ্ছি ভাই ও বোনেরা। এই বক্সটা থেকে তুমি অনেকগুলো প্রশ্ন পাবা। তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিবা, এই বক্স থেকে প্রশ্ন আসবে, এই বক্সটা থেকে প্রশ্ন আসবে। তো ঠান্ডা মাথায় শোনো। হার্টবিট, যারা ক্লাসটা মন দিয়ে করবে তারা কিন্তু পরীক্ষায় ভালো করবে, আগেই বলে রাখলাম। হার্ট বিট সমান সিস্টোল, সংক্ষেপে লিখছি সময় যেহেতু কম, প্লাস ডায়াস্টোল। হার্টবিট সমান সিস্টোল ডায়াস্টোল। হার্টবিটের সময় লাগে 8 সেকেন্ড, তাহলে সিস্টোল আর ডায়াস্টোল মিলায় সময় লাগবে কত? 8 সেকেন্ড। যদি সিস্টোল হয় 1 সেকেন্ড, তাহলে ডায়াস্টোল হবে কত সেকেন্ড? তোমরাই বলো। টোটাল হলো 8 সেকেন্ড, সিস্টোল যদি 1 সেকেন্ড হয়, ডায়াস্টোল হবে 0.7 সেকেন্ড। ধরো সিস্টোল হলো 3 সেকেন্ড, তাহলে ডায়াস্টোল কত? এইটা অ্যাট্রিয়ামের জন্য বা অলিন্দের জন্য, এইটা ভেন্ট্রিকলের জন্য। তো খুবই গুরুত্বপূর্ণ, এটা তুমি এতবার পরীক্ষায় পাবা, এতবার পাবা, কোনো না কোনো পরীক্ষায় তুমি এইটা এমসিকিউ পাবা। এখানে সংখ্যা মাত্র কয়টা? 4টা। 1 3 5 7, 1 3 5 7, খেয়াল করছো? 1 3 5 7, সবগুলোর যোগফল তো আলটিমেটলি 8। মনে রাখবা অ্যাট্রিয়াম সবচেয়ে ছোট আর সিস্টোলে সবচেয়ে কম সময় লাগে, তাহলে অ্যাট্রিয়ামের সিস্টোলে সবচেয়ে কম সময় লাগে 0.1। এটা মনে রাখলে বাকিটা হয়ে গেল। তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টোলে 0.7 সেকেন্ড সময় লাগবে। যেহেতু সিস্টোলে কম সময় লাগে, এই লাইনটা মনে রাখবা। তাহলে ভেন্ট্রিকলের সিস্টোলে সময় লাগবে 0.3 সেকেন্ড, তাহলে ভেন্ট্রিকলের ডায়াস্টোলে 0.5 সেকেন্ড সময় লাগবে। তাহলে এখান থেকে এটা মনে রাখার জন্য খালি এই লাইনটা মনে রাখলেই তুমি উত্তর করতে পারবা। সিস্টোলে কম সময় লাগে, সিস্টোলে কম সময় লাগে, তাহলে সিস্টোল হবে হয় 0.1 না হলে 0.3। অ্যাট্রিয়াম যেহেতু ছোট, তাহলে অ্যাট্রিয়ামটা 0.1। 4টা সংখ্যা, একটা মনে রাখলেই তো উত্তর করা যায়। তোমাদের বিশ্বাস হয় না এটা থেকে কতবার প্রশ্ন আসছে? আমি তো অনেকগুলো প্রশ্ন দেখলাম, আমি তোমাদেরকে দেখাচ্ছি কতবার। চলেন দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি প্রশ্ন আসছে। জাহাঙ্গীরনগরের হিসাব বাদ, জাহাঙ্গীরনগর তো না একটু কঠিন প্রশ্ন করে। চলো আমরা দেখার চেষ্টা করি এই টপিক থেকে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখন কি কি প্রশ্ন আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি নেক্সট দিন যেটা পড়াবো রক্ত টপিকটা থেকেই এতবার প্রশ্ন করেছে। তো দেখি 23 সালে যে প্রশ্নটা সেটা উত্তর দাও। হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সরবরাহ করে কে? 1 নম্বর প্রশ্নের উত্তর দাও। ভাই ক্লাসে যেগুলো শীট দেখাচ্ছি তাহলে উত্তর কি? করোনারি। আমি তো তোমাদেরকে ছবি দেখাইলাম, করোনারির তো ছবি দেখাই দিলাম, মনে আছে? হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সরবরাহ করে কে? করোনারি ধমনী, লিখেও দিলাম। এটাই প্রশ্ন আসছে। আচ্ছা ঠিক আছে, ওকে। বেশিরভাগ প্রশ্ন রক্ত টপিকটা থেকে করছে, ব্যাপারটা খুব একটা ভালো লাগেনি আমার। এত প্রশ্ন রক্ত টপিক থেকেই করলো। আচ্ছা, এরপরে এগ্রিতে কি কি প্রশ্ন আসছে দেখা যাক, দেখা যাক, দেখা যাক। এগ্রিতে খুব একটা প্রশ্ন এই টপিক থেকে করেনি। আচ্ছা ফাইন। এরপর জাহাঙ্গীরনগরে, জাহাঙ্গীরনগরে যেহেতু একটা ডেডিকেটেড এই চ্যাপ্টারের ডেডিকেটেড বায়োলজি ইউনিট আছে, তো অনেক বেশি প্রশ্ন তুমি এখান থেকে পাবা। তাহলে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, এইটা উত্তর দাও। 31 নম্বর প্রশ্নটা উত্তর দাও। 31। পয়েন্ট 8। তাহলে কার্ডিয়াক চক্রের সময়কাল কত? হার্টবিট। 32 উত্তর দাও। দেখো 32, 32 উত্তর দাও। দেখো মাত্র বললাম অ্যাট্রিয়ামের সিস্টোল সবচেয়ে কম সময় লাগে, সি। আচ্ছা, দেখতে পাচ্ছ কি দারুণ। ঠিক আছে, এরকম আর কি কি আসছে এইটা বলো তো। মাত্র পড়াইছে একটু আগে, 45। পোর্টাল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো একই প্রশ্ন কতবার করছে, খেয়াল করছো? দেখতে পাচ্ছ অলিন্দের সিস্টোল একই প্রশ্ন কতবার করছে। তো ভবিষ্যতে যে এই প্রশ্নই আসবে, আরো কত রকম প্রশ্ন আছে, কত রকম ভাবে করতে পারে, যা যা পড়লাম। বাট এইটুকু তো বুঝতে পারলা। আচ্ছা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো দিয়েছি আমরা। তো রাজশাহীতে কি কি আসছে? ভাই তুমি তো শুধু ঢাকা ভার্সিটিতে যারা টার্গেট করছো তারা যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই প্রশ্ন করবা তা তো আর না। তাহলে আরো দু একটা প্র্যাকটিস করাই, যা যা পড়লাম সেগুলো থেকে ডিরেক্টলি কমন আসে কিনা। এইটা বলো 49। দেখো ভালো মতো পড়লে যে কোনো জায়গায় কমন পাবা। 49 বলো। আমি ঠিক 8:55 ছুটি দিব। 8:55, আরো 15 মিনিট ক্লাস হবে। তাহলে দেখতেই পাচ্ছ ভেন্ট্রিকুলার সিস্টোল ডায়াস্টোল। এই তো কি সুন্দর, তাই না? আচ্ছা ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষাটা দেখান, মেডিকেল ভর্তি পরীক্ষাটা দেখান। ঠিক আছে, দাঁড়াও, মেডিকেল ভর্তি পরীক্ষাটা দেখাই। এই টপিক থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কি প্রশ্ন আসছে? ভালোই তো বলছো। তো চলো মেডিকেল ভর্তি পরীক্ষাগুলো পারো কিনা, এই পড়া দিয়ে কি মেডিকেল কাভার হবে কিনা তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে। মেডিকেলের প্রশ্ন দেখো, এটা ডেন্টালের প্রশ্ন, একদম লুথা একই প্রশ্ন। হৃৎপিণ্ডের নিলয় কি হবে উত্তর? তাহলে নিলয়ের নিলয়ের সিস্টোল, এটা হলো ডেন্টালের প্রশ্ন। ঠিক আছে, এটা তো ডেন্টাল। চলো মেডিকেলে কি আসছে সেটা দেখার চেষ্টা করি। মেডিকেলে কি আসছে? অলিন্দের সিস্টোল। পার্থক্য করা যাচ্ছে এটা যে মেডিকেল আর ভার্সিটি, কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? দেখো সিস্টোল, ডায়াস্টোল, সিস্টোল কতবার আসছে তাকায় দেখো। 10, 11, 7, 8, 3, 4, 9, 10, বারবার একই প্রশ্ন আসছে, বারবার একই প্রশ্ন আসছে, তাই না? বারবার একই প্রশ্ন আসছে। ওকে,
এইটা বলো তো দেখি, কে কে এটা উত্তর করতে পারবে? যে উত্তর করতে পারবে বুঝবো সে ভালোই পণ্ডিত, ভালোই শিখছো। 5 নম্বর প্রশ্নের উত্তর বলো দেখি কারা কারা পারো। পালমোনারি সংবহনের অংশ নয় কোনটা? এই যে কিছুদিন আগেই আসছে, 15-16 সালেই আসছে। তাহলে ভাই পালমোনারি সংবহনের অংশ অবশ্যই মহাধমনী হবে না, বাকিগুলো হবে। ডান নিলয় থেকে রক্তটা বের হয়ে যায়, ফুসফুসেই তো যায়, বাম অলিন্দে ফিরে আসে। দ্যাট ইজ দ্য আনসার। এটা মুখস্থ যে করবে, ভালো লাগছে? মেডিকেলের প্রশ্ন কি খুব কঠিন? তুমি আমাকে বলো তো, তুমি সবগুলো ট্রাই করো। এরপর তোমার কাছে যদি মেডিকেলের কোনো বই থাকে বা আমাদের ড্রিম বুক যদি থাকে, তুমি জাস্ট ট্রাই করো। এখানে আমরা গত 30 বছরের প্রশ্ন দিছি ভাই, সব কমন পাবা, সব সব। ওকে, তো আজকে আরেকটা টপিক শেষ না করলে পরের দিন আমার উপরে বেশি চাপ হয়ে যাবে। ইজি না? তোমরা আমাকে বলো তো, খুব কঠিন? খুবই কি কঠিন? অ্যান্টস দেখা গেছে, তুমি অ্যান্টস দেখবা কেন? ওকে, এটা তো ড্রিম বুকের পিডিএফ, ড্রিম বুকের পিডিএফটা আমি দিতে পারবো না, কিন্তু প্র্যাকটিস শিটের পিডিএফটা আমি দিয়ে দিতে পারবো। একটা টপিক আমাকে পড়াই দিতেই হবে, আজকে যদি আমি এটা পড়াই না দেই তাহলে কালকে আমার উপরে খুব চাপ হয়ে যাবে। আমাদের মনে রাখবা, আমাদের হৃৎপিণ্ডের মধ্যে কোনো স্নায়ু নাই, হৃৎপিণ্ডকে নিয়ন্ত্রণ করে হৃৎপেশি, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে তাকাও। হৃৎপিণ্ডকে আমাদের নিয়ন্ত্রণ করে হৃৎপেশি। আমি কিন্তু আগেই বলছি পেশি দ্বারা নিয়ন্ত্রণ, সেজন্য এটাকে বলে মায়োজেনিক নিয়ন্ত্রণ। ভালো মতো শুইনো। দেখো, আমি হাতটা নড়াবো, এই কমান্ডটা দিচ্ছে আমার ব্রেন। হাতটা নড়বো, হাত নড়াবো, এই কমান্ডটা আমার ব্রেইন দিচ্ছে, আমার ব্রেইন। কিন্তু আমার হার্ট যে প্রতি মুহূর্তে চলতেছে, প্রতি মুহূর্তে যে ব্রেইন কমান্ড দিচ্ছে ব্যাপারটা তা না, বা ওকে যে ব্রেইনের কমান্ড ফলো করতে হবে ব্যাপারটা তা না। হৃৎপিণ্ড নিজেই নিজের কমান্ড তৈরি করতে পারে। হৃৎপিণ্ডের এসএ নোড, এভি নোড, বান্ডল অফ হিজ এবং পার্কিনজি তন্তু, এদেরকে বলে বিশেষ ধরনের হৃৎপেশি, এদেরকে বলে জাংশনাল টিস্যু। এই শব্দগুলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এদেরকে একসাথে বলে সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যু। এগুলা কিন্তু নিউরন না, এরা নিজেরাই ইলেকট্রিসিটি তৈরি করতে পারে। যার মধ্যে এসএ নোডকে বলা হয় পেসমেকার। কোথায় থাকে? ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে, খুব ইম্পর্টেন্ট। এসএ নোড কোন জায়গায় থাকে? ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে। এইটাই সবচেয়ে বেশি বিট তৈরি করতে পারে, সেজন্য এটাকে পেসমেকার বলা হয়। এটার বিটের গতি খুবই দ্রুত। এখান থেকে উদ্দীপনা চলে যায় এভি নোডে। এভি নোডে উদ্দীপনা এসে কিছুটা রেস্ট করে, এটাকে বলে এভিনোডাল ডিলে। সেখান থেকে বান্ডল অফ হিজ, তারপরে এই যে ভেতরের ফাইবারগুলোর নাম হলো পার্কিনজি তন্তু। এই শব্দগুলা প্রতিটাই গুরুত্বপূর্ণ। এসএ নোড, এভি নোড, বান্ডল অফ হিজ, পার্কিনজি তন্তু। তাহলে পুরো জায়গায় উদ্দীপনা ছড়ায় যায়। পরীক্ষায় প্রশ্ন করবে পেসমেকার নামে পরিচিত কোনটা, প্রাকৃতিক পেসমেকার নামে পরিচিত কোনটা? উত্তর হলো এসএ নোড। তোমার রিটেন প্রশ্ন আসবে এসএ নোডকে কেন পেসমেকার বলা হয়, এই লাইনটা তোমাকে লিখতে হবে পরীক্ষায়। দেখো, কারণ এসএ নোড থেকেই অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হয়। তুমি বলবো ভাই অ্যাকশন পোটেনশিয়াল কি? মনে আছে একটু আগে আমি একটা ছবি আঁকলাম, এই যে ছবিটা, এইটার নাম হলো অ্যাকশন পোটেনশিয়াল। অ্যাকশন পোটেনশিয়াল, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, স্লোগান শুনছো না? তো এই হলো অ্যাকশন, অ্যাকশন পোটেনশিয়াল। আপাতত এই শব্দটা মনে রাখো। অ্যাকশন পোটেনশিয়াল বলতে তুমি বুঝতে পারো যে উদ্দীপনা, স্টিমুলাস, কারেন্টটা শুরু হয় এখান থেকে। তাহলে অ্যাকশন পোটেনশিয়াল শুরু করতে পারে কে? অ্যাকশন পোটেনশিয়াল শুরু করতে পারে, অ্যাকশন পোটেনশিয়াল শুরু করতে পারে হলো এস এ নোড, সেই জন্য এটাকে পেসমেকার বলা হয়। তারপর তোমাকে প্রশ্ন করবে এসএ নোড থেকে এভি নোডে যেতে কতক্ষণ সময় লাগে? 0.03 সেকেন্ড। এভি নোডে গিয়ে উদ্দীপনাটা একটু রেস্ট নেয়, কতক্ষণ রেস্ট নেয় তোমাকে এটা প্রশ্ন করবে? 0.09 সেকেন্ড। খেয়াল করো, যাইতে যতক্ষণ লাগে তার চেয়ে 3 গুণ সময় সে রেস্টে কাটায়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটাকে বলে এভি নোডাল ডিলে, এটাকে বলে এভি নোডাল ডিলে। এরপর এভি নোড থেকে যখন বের হয় পুরো হার্টে ছড়ায় পড়তে তার সময় লাগে মাত্র 0.04 সেকেন্ড। তাহলে 3 আর 9, 3 আর 9 আর 4 কত হলো? 16। তাহলে এসএ নোড থেকে পুরো হার্টে যেতে সময় লাগে কত? 0.16 সেকেন্ড। তোমরা আমাকে বলো, ও পিছনের ভাই ও বোনেরা, তোমরা আমাকে বলো, সবাই কমেন্ট করো, এভি নোডাল ডিলে কত সেকেন্ড? সবাই বলো, এভি নোডাল ডিলে কত সেকেন্ড? সবাই বলো, এভি নোডাল ডিলে কত সেকেন্ড? যারা যারা 16 সেকেন্ড উত্তর করতেছিস, এমন মাইর মারবো এভি নোডাল ডিলে। এই বেটা
অনলাইন থাপ্পড় তোর জন্য, তোর গালে 5টা আঙ্গুলের ছাপ বসাই দিব বেটা। এতবার করে বললাম যে এটা পরীক্ষায় আসবে, তুই ভুল করতেছিস। এভিনোডাল ডিলে 0.9 সেকেন্ড, সরি 0.09 সেকেন্ড, আলাদা করে লিখে দিলাম যাতে ভুল না হয়। 0.09, নট 0.9, 0.09, ভুল হবে। ওকে। আর এসএ নোট থেকে শেষ পর্যন্ত যেতে কত সময় লাগে? 0.16। দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা, দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা প্রশ্ন। এরপর সিরিয়ালটা কি? এসএ নোট থেকে এভি নোট, এভি নোট থেকে বান্ডল অফ হিস, সবার শেষে কি? পারকিনজি তন্তু। পরীক্ষায় প্রশ্ন করবে এসএ নোটকে কি বলে? পেসমেকার। এভি নোটকে কি বলে? এভি নোটকে বলে সংরক্ষিত রিজার্ভ পেসমেকার। এসএ নোট ফেল করলে এভি নোট দায়িত্ব গ্রহণ করে। ওই যে ধরো লিডার, লিডারের পরে একজন থাকে না, লিডার কোনো কারণে মারা গেলে সে লিডার হয়ে যায়, তাহলে এভি নোট হলো রিজার্ভ লিডার, সংরক্ষী ছন্দ নিয়ামক। এই থেকেই তোমার প্রশ্ন আসবে। তাহলে মোটামুটি আমরা অনেক কিছু জানলাম। ব্লাড প্রেশারের পড়াটাকে আজকে পড়ায় দিব কিনা? আজকেই পড়ানো উচিত, যদিও আমার হাতে আর সময় 10 মিনিটের মতো আছে। পড়াই দিব নাকি আজকের মতো রেস্ট? আচ্ছা, ঠিক আছে। তো নেক্সট দিন কিন্তু আগেই বলে রাখলাম যে আমরা যেহেতু আজকে প্রথম শুরু করলাম, শুরু হিসেবে অনেক কিছু পড়ছো। সত্যি কথা, তোমরা অনেক অনেক কিছু পড়ছো, যা পড়ালাম অনেক কিছু পড়েছো। নেক্সট দিন শুধুমাত্র রক্তের ওটা, হৃৎপিণ্ডের রোগ শেষ। নেক্সট দিনও দ্রুত শেষ হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নাই। আজকে যতটুকু পড়ালাম, তোমার এখন কাজ হবে কি? আমি এই শীটটা দিয়ে দিব, যেই যেই টপিক কভার করেছি সেই সেই টপিক একবার দাগানো লাইনগুলো পড়বা। ভাইয়া ফুল কমন পেতে চাই বায়োলজি। ক্লাস করা খুব ইজি। আগামী 4 মাস আমাদের 20 বা 22টা ক্লাস হবে। সবাই সবগুলো করবা তো নাকি? তুমি ক্লাস শেষে দেখবা তুমি নিজেই বায়োলজি অনেক কিছু পারছো। 9টার দিকে তোমাদের ফিজিক্স ক্লাস, 10 মিনিটের একটা ব্রেক দিলাম। আমি চাইলে পড়াতে পারতাম, পরশুদিন বাকিটা কভার করব। প্র্যাকটিস শিটের পিডিএফ দিয়ে দিব না মানে বস অল চ্যাপ্টার কি দাগানো বুক দিবেন? যতগুলো চ্যাপ্টার পড়াবো সবগুলাই। আরে তোরা পড়ান করতেছিস কে? ক্লিয়ার? আরে আমার পড়ানো শেষ, যা পড়াইছি মেলা পড়াইছি। ওকে, স্লাইড, দাগানো বই, প্র্যাকটিস শিট, তিনটাই ক্লাস শেষ হওয়ার 15 মিনিটের মধ্যে পেয়ে যাবা। ভাইয়া এই তোমরা দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ তো? ওই ব্যাপারে দেখা যাচ্ছে কিনা? ওকে, ইনশাআল্লাহ। তাহলে আমাদের ক্লাস হবে কবে? আমাদের ক্লাস হবে পরশুদিন। আমাদের ক্লাস হবে পরশুদিন বুধবার। আজকের ক্লাসে ঘোষণা দিয়ে দিলাম, এই তো, যাতে আমরা শেষ করতে পারি। তোমাদেরকে ভার্সিটি কোর্সে এখানে যারা মনোযোগ দিয়ে ক্লাস করবা, আল্লাহ পাক প্রত্যেককেই একটা ভালো জায়গায় চান্স দিক। আগামী বছর তোমরা প্রত্যেকেই ভালো একটা ভার্সিটির অংশ হও, সেই শুভকামনা জানি আজকের ক্লাস শেষ করছি। আর যারা গিফট পেতে চাও, ওই তো আজকের ক্লাসের নোট বা দাগানো বইটাই তুমি সিলেক্ট করতে পারো। সাথে তোমার ক্লাস করে আসলেই কেমন লাগলো বা তুমি আমার কাছে আর কি চাও সেটা তুমি লিখে এই যে গ্রুপে একটা করে পোস্ট দাও, যাতে আমরা এইটা দিবা, এই যে ভার্সিটি বায়ো বাই ডক্টর তোফাইল, এইটা দিলে
আমরা তোমাকে ট্র্যাক করতে পারবো। এই হ্যাশট্যাগটা না দিলে কিন্তু আমরা তোমাকে তোমার রেজাল্টটা ট্র্যাক করতে পারবো না। তাহলে আমাকে ট্যাগ করে দিও, আমাকে সবাই ট্যাগ করে দিও, তাহলে আমি সবার রিভিউটা দেখতে পাবো। সবাই আমাকে ট্যাগ করে দিও। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকের মতো আমরা তোমাকে 14টা চ্যাপ্টার A to Z পড়াই দিব, আর শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টারগুলোর জন্য একটা বিশেষ আয়োজন থাকবে ইনশাল্লাহ। ওই কোন কোন টপিক ভালো করে পড়বা সেগুলো আমরা বলে দিব, চিন্তা করার কোনো কারণ নেই। তবে 14টা চ্যাপ্টার তো আগে ভালো করে শেষ করতে হবে, অনেক পড়া, বিশ্বাস করো পড়া অনেক। ঠিক আছে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।